Thank you for watching us. Please like, share, comment, subscribe, click bell icon to get all notifications. আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দান করুন। ভ্যালেন্টাইন্স ডে আর কদিন পরেই। ভালোবাসার এই দিনটা সারা পৃথিবীতে কিন্তু একটা রমরম করে আলোড়ন নিয়ে আসে। এই ভ্যালেন্টাইন্স ডে প্রাক্কালে আমি শম্পা মৈত্র আজ নিয়ে এসেছি বাংলার বধূ এবং মনোজীবনের পক্ষ থেকে একটি বিশেষ লাইভ মিশন সেলফ লাভ। এটি একটি লাইভ ডিসকাশন এবং প্যানেল ডিসকাশনের সাথে সাথে আমরা আজকে ইনিশিয়েট করব মিশন সেলফ লাভ চ্যালেঞ্জও। আজকের এই লাইভে আমার সাথে জয়েন করবেন আমাদের আমাদের বন্ধু এবং মনোজীবনের অন্যতম সদস্যা ডক্টর মধুশ্রী ঘোষ মিত্র, কনসালটেন্ট ক্লিনিক্যাল লিড ফর কমিউনিটি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, গ্লস্টারশায়ার Health and Care NHS Foundation Trust, and General Training Program Director for Faculty of Sexual and Reproductive Health in Gloucestershire. মধুশ্রী, এই তো। হ্যালো মধুশ্রী। আজ মধুশ্রীর আর আমার সাথে জয়েন করছেন আমাদের এক বিশেষ অতিথি, এবং তিনি শুধু অতিথি নন, আমাদের এই স্পেশাল চ্যালেঞ্জ মিশন সেলফ লাভে তিনি আমাদের মেন্টরও। আর তাকে মেন্টর হিসেবে পেয়ে আমরা সবাই কিন্তু ভীষণ উপকৃত হচ্ছি অলরেডি। ডেকে নিতে চলেছি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ইন আর্লি ইন্টারভেনশন অ্যান্ড ইন সাইকোসিস ফ্রম লেস্টারশায়ার, প্রফেসর নন্দিনী চক্রবর্তীকে। হ্যালো সবাই, নমস্কার। হ্যালো নন্দিনী দি, ওয়েলকাম অ্যান্ড মেনি থ্যাঙ্কস আমাদের মেন্টর হিসেবে আমাদের এনরিচ করার জন্য, তোমার ইনভ্যালুয়েবল টাইম আমাদের সাথে শেয়ার করার জন্য। ইটস মাই অ্যাবসলিউট প্লেজার। খুব ভাল লাগছে এই আড্ডার মধ্যে থাকতে, এবং এনিথিং টু ডু উইথ উইমেন, এনিথিং টু ডু উইথ বেঙ্গলি উইমেন অ্যান্ড হাউ উই এম্পাওয়ার আওয়ারসেলভস আমার ভীষণ ভীষণ কাছের টপিক। আর আমার মনে হয় সবকিছুর মধ্যে উই শুড সাপোর্ট ইচ আদার। আমরা পরস্পরের সব থেকে বড় সাপোর্ট, সব থেকে বড় এনকারেজিং কমিউনিটি। কাজে তোমরা যা করছো, দ্যাট ইজ ভেরি ভেরি কমেন্ডেবল, অ্যান্ড টু বি আ স্মল পার্ট অফ ইট আমার অ্যাবসলিউট প্রিভিলেজ। And without further ado, over to Madhusree. Thank you Shampa for your excellent introduction. এবং আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার একজন অত্যন্ত কাছের বন্ধু কাম দিদি নন্দিনী দিকে আজকে আমাদের সঙ্গে পেয়ে। আর তুমি প্রথমেই বলেছো সামনেই হচ্ছে ভালোবাসা উদযাপনের দিন, ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু দেখো, আমি মনে করি কেবলমাত্র একটি দিন ভ্যালেন্টাইন্স ডে, একটি দিন কিন্তু ভালোবাসা উদযাপনের দিন হতে পারে না। যেমন মাদার্স ডে একটি দিন হতে পারে না, সেরকমই ভালোবাসার দিনও একটি দিন হতে পারে না। আমাদের সবসময় ভালোবাসতে হবে, এবং হয়তো চারপাশের মানুষকে ভালো রাখতে রাখতে, ভালোবাসতে বাসতে আমরা কোথাও একটা নিজেদেরকেই ভালোবাসতে ভুলে যাই। এবং সেই নিয়ে আজকে আমাদের আলাপচারিতা, আলাপ করব, আড্ডা মারবো সবাই মিলে। এবং আমার আজকের ট্যাগলাইন হচ্ছে বি ইয়োর ওন ভ্যালেন্টাইন।
অন্যের পরমুখাপেক্ষী হয়ে থেকো না, বি ইয়োর ওন ভ্যালেন্টাইন অ্যান্ড বি কাইন্ড টু ইয়োর সেলফ। আমরা হয়তো অনেক প্রেশার নিজেদের উপর নিয়ে নিই, বিশেষ করে মেয়েরা, আমরা তো মাল্টিটাস্কিং এর মাস্টার, আমার বলতে কোনো লজ্জা নেই, কিন্তু সেই করতে গিয়ে আমরা নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাই। তো চলে আসছি নন্দিনী দি তোমার কাছে। আমার প্রথম প্রশ্ন, আমাদের আজকের বিষয়, হোয়াট ইজ সেলফ লাভ? এবং যখন সেলফ লাভ নিয়ে কথা বলবো, তুমি যদি একটু আমাদেরকে বলো যে whether it is related to the genders also, মানে কোনো জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারও এর সাথে রিলেটেড কিনা। ওভার টু ইউ। আচ্ছা, সাইকাট্রিস্ট হিসেবে আমি একটা কথা বলি, মানে বিফোর ডাইরেক্টলি কামিং টু দ্য ডেফিনেশন অফ সেলফ লাভ, সাইকাট্রি আর সাইকোলজিতে একটা তফাৎ আছে। কাজে সাইকাট্রিস্ট হিসেবে যখন আমি কাজ করি, মোস্ট অফ দ্য টাইম আমি সাইকাট্রিক ইলনেস, সিরিয়াস ইলনেস নিয়ে কাজ করি। কাজে looking at mental health well-being on a general level is not the core start of psychiatry. কাজে আমি যে আনসারটা দিতে চলেছি সেটা not definitely from a psychiatrist perspective, but from the perspective of a professional woman, ধরে নাও। কাজে সেলফ লাভের কনসেপ্টটা আমি অ্যাকচুয়ালি খানিকটা পড়াশোনা করতে শুরু করলাম ইন প্রিপারেশন ফর আর প্রোগ্রাম। এটা আমার সাইকাট্রি বইতে পড়া জিনিস নয়, এবং কনসেপ্টটা ইজ হোয়াট ইট সেজ অন দ্য টিন, ইট ইজ লাভিং ইয়োর সেলফ। এবং এক্ষেত্রে যখন জেন্ডার ডিফারেন্সের কথা বলছিস, আমার দুটো বই আমি এখানে হাইলাইট করব প্রথমেই ফর দ্য অডিয়েন্স। একটা হচ্ছে দীপা নারায়ণের চুপ বলে একটা বই আছে, শি ইজ এ সোশিওলজিস্ট। আরেকটু রিসেন্ট বই নীলাঞ্জনা ভৌমিকের দ্য লাইজ আর মাদার্স টোল্ড আস। এবং আমরা ইন্ডিয়ান ওমেনের পার্সপেক্টিভ থেকে যদি সেলফ লাভ ব্যাপারটা আরেকটু ডিপে ডেলভ করতে চাই, এবং এই যে মেন ব্যাপারটা বললি দ্য জেন্ডার ডিফারেন্স, এই দুটো বই আই থিঙ্ক শুড বি আ স্টার্টিং পয়েন্ট আমাদের। এবং আমি এটা কমপ্লিটলি ফ্রম দ্য এশিয়ান উমেন ব্যাকগ্রাউন্ড বা ফ্রম দ্য বাঙালি ব্যাকগ্রাউন্ড থেকে বলছি। আমাদের ছোটবেলা থেকে অনেক ইমপ্লাইড ভাবে এবং অনেক সময় এক্সপ্লিসিট ভাবে বোঝানো হয় যে একটা ভালো মেয়ে, একটা ভালো মহিলা, একটা অ্যাকমপ্লিশড মহিলা হওয়ার এসেন্সটাই হচ্ছে যে নিজেকে সবার মধ্যে বিতরণ করে দিতে পারে। হ্যাঁ, যে নিজের কথা একবারও ভাবে না। মানে a good woman is the woman who lives for her family. কাজে সেই জেন্ডার ডিফারেন্সটা কিন্তু প্রথম থেকে আমাদের মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে দেওয়া হয়, এবং আজকে আমরা এই কথাটা বলতে শুরু করছি যে না, আমাদের নিজেদেরও কিছু অধিকার আছে, এবং সেই অধিকারে এমন নয় যে আমরা অন্য কাউকে ভুলে যাব, কিন্তু সবার মধ্যে নিজের যে স্বপ্নগুলো, নিজের যে চাহিদাগুলো, নিজের জিনিস যেগুলো আমরা চাই খালি নিজের জন্য, এমন নয় যে আমি একটা ভালো কিছু চাই কারণ এটার জন্য আমার পরিবারের ভালো হবে, আমার ভালো হবে, বা আমাকে নিয়ে ভাবাটা যে সেলফিশ নয়, এই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই কালচারটা চেঞ্জ করতে হবে। তো আমাদের আরো অনেক আড্ডা হবে, কিন্তু মানে জাস্ট অ্যাজ অ্যান আনসার আমি ওইখানেই শেষ করছি। ওই যে কথাটা তুমি বললে, সেটা সত্যি আমরা ছোট থেকে মানে শুনে বড় হয়েছি যে নিজেকে সকলের মধ্যে বিলীন করে দিতে হবে। যেমন এটা তো হয়তো প্রত্যেকেই মায়েদের মুখে শুনেছে যে তুই খেলেই আমার খাওয়া, তোর 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 হ্যাঁ, মানে কোনো ভালো জিনিসটা, ভালো মাছটা বা মাছের মাথাটা আগে মায়েরা তুলে রাখবে, হয় বা হাজবেন্ডের জন্য নইলে বাচ্চার জন্য। বিশেষ করে বাচ্চার জন্য তো সবসময়, এবং সেটা হয়তো আমার মধ্যেও আছে, কারণ আমি কাজ করি এক জায়গায় আর থাকি আরেক জায়গায়। রান্না করে আমি কখনো রান্নাটা নিয়ে যাই না সঙ্গে, আমি রান্না করে রেখে যাই যে যাতে করে সারাটা সপ্তাহ ওদের ভালো করে চলে। মানে সেটা হয়তো খানিকটা আমাদের ইনগ্রেইনড হয়ে গেছে। তাই মানে এই নয় যে আমি নিজেকে ভালোবাসি না, কিন্তু মানে বলছি এটা একটা আমাদের চলে আসে। সোশ্যালাইজড হ্যাঁ, অ্যাকচুয়ালি, মানে এক্স্যাক্টলি। এতটাই ইনগ্রেইনড যে ওটা আমরা রিয়েলাইজও করি না যে আমরা মানে এখানে ওই যে নিজেকে বিলিয়ে দিচ্ছি, নিজেকে প্রায়োরিটাইজ করছি না। আমার মনে হয় আমরা বোধহয় মানে ফিলও করি না, রিয়েলাইজও করি না ওটা। এক্স্যাক্টলি। আচ্ছা, এই এই বিষয় থেকেই আমাদের খুব রিলেটেড পরেরটা, যে তুমি যেটা বললে যে এখন কনসেপ্টটা পাল্টানো দরকার, বা আমি মনে করি যে কনসেপ্টটা হয়তো পাল্টাচ্ছে, কারণ
there is a lot of positive outlook, এবং এখন এই বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা হয়, সেলফ রেসপেক্ট মুভমেন্ট বলো, তারপরে মডার্ন ফেমিনিটি মুভমেন্ট, এগুলো তো আজকাল অনেক শোনা যায়। তো আম, তোমার কি মনে হয় যে এটা হঠাৎ করে এত একটা আলোচনার একটা আলোচ্য বিষয় হয়ে গেছে কেন? ওয়াই হ্যাজ ইট বিকাম সো টপিক্যাল অল অফ আ সাডেন? আমার মনে হয় এটা একটা ন্যাচারাল প্রসেস, এবং এটা আমার কমপ্লিটলি নন প্রফেশনাল, আমার পার্সোনাল রিফ্লেকশন লুকিং এট দ্য হিস্ট্রি। একটা জিনিস দেখো, ম্যাসলোজ হায়ারার্কির কথা অনেকে হয়তো শুনে থাকতে পারো, এবং সেটা অনেকভাবেই আমরা ইন্টারপ্রেট করতে পারি। হ্যাঁ, তো ম্যাসলোজ হায়ারার্কিতেও যখন একজন মানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন সেটা তুমি অ্যাপ্লাই করছো, তখন প্রথমে বেসিক নিডস হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার, তারপরে তোমার সেফটি, তারপরে তুমি মানে লাভ অ্যান্ড বিলঙ্গিং, তারপরে তোমার অ্যাচিভমেন্টস, অ্যাকমপ্লিশমেন্ট, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ওইভাবে আস্তে আস্তে ধাপগুলো উঠছে। ওটা যদি আমরা একটু ওয়াইডার ভাবে ভাবি, আর একটু মানে বড় করে যদি আমরা ছবিটা দেখি, তাহলে দেখা যায় যে এবার তুমি পাস্ট থেকে যখন তুমি দ্য পজিশন অফ উইমেন ইন সোসাইটি যখন তুমি দেখতে শুরু করো, তখন হয়তো প্রথমে ব্যাপারটা ছিল যে the men and the children have to be fed first, তারপরে যা বাকি থাকবে তারপরে the women get, তারপরে হয়তো সেটা একটু শিফট করে একটা ইকুয়ালিটি এসেছে, তারপরে আস্তে আস্তে আচ্ছা মেয়েদের ওপর অত্যাচার করা হবে না, কিন্তু মেয়েরা তাও মানে যে কিছু বলবে বা তাদের ভয়েস যে ইকুয়ালি শোনা হবে তা নয়। তারপরে আস্তে আস্তে women get educational rights, they get voting rights, তারপরে এখন আস্তে আস্তে মাসলোর হায়ারার্কি অনুযায়ী we are coming to that self actualization phase। এখন আমরা এমন একটা সোসাইটিতে আর নেই যেখানে মেয়েদের পড়াশুনো করানো হয় না, বা মেয়েরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, যে মেয়েদের নিজস্ব যেগুলো বেসিক নিড সেগুলো আমরা পূরণ করতে পারি না। কিন্তু এখন হচ্ছে নিজেকে আরো ডেপথে জানবার কথা। কাজে মেয়েদের ক্ষেত্রে আমি আই সি দ্যাট অ্যাজ এ ন্যাচারাল প্রোগ্রেশন অফ হিস্ট্রি। হ্যাঁ, এবং অনেক ইন্ডিভিজুয়াল কনসেপ্টস ক্যান বি অ্যাপ্লাইড সোশ্যালি, এবং সেটা মেয়েদের ক্ষেত্রে হয়তো ইন দ্য পজিশন অফ উইমেন ইন সোসাইটি হয়তো সেইভাবেই এগোচ্ছে। এখন কেন সেলফ লাভ অ্যাজ সাচ ইজ টপিক্যাল, খালি মেয়েদের ক্ষেত্রে না, একটা কনসেপ্ট হিসেবে কেন টপিক্যাল? তার কারণ আমাদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বাড়ছে। এবং আমি যেটা বললাম যে সাইকাট্রিস্ট হিসেবে আমি সিরিয়াস মেন্টাল ইলনেস নিয়ে কাজ করি, এবং এমন নয় যে আমরা মেন্টাল হেলথ ওয়েলবিং অ্যাচিভ করলে আমরা সমস্ত রকমের মেন্টাল ইলনেস যে ওয়াইপ আউট করে দেবো তা নয়, কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মাইল্ড টু মডারেট ডিপ্রেশন, অ্যাংজাইটি যেগুলো আরো প্রিভিলেন্ট, সেগুলো আমরা ডেফিনেটলি ট্যাকল করতে পারি। যেরকম মানে শারীরিক রোগের ক্ষেত্রে, আমাদের ফিজিক্যাল হেলথ বা ইলনেসের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে জেনেটিক ইলনেস নিয়ে জন্মায়, সেটা তো আমরা কোনোদিন ধুয়ে পুছে দিতে পারবো না। বা কারোর যদি কোনো রেয়ার ধরনের ক্যান্সার হয়, সেটা তো সবসময় মানে ফিজিক্যাল হেলথ ওয়েলবিং দিয়ে তো মোছা যায় না। কিন্তু ইফ সামবডি এক্সারসাইজেস রেগুলারলি, হ্যাজ আ হেলদি ডায়েট, তাহলে অন্তত টাইপ 2 ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ইলনেস, জেনারেল যে একটা হেলথ ওয়েলবিং এর ব্যাপার, সেটা লোকজন মেনটেন করতে পারে। সেই রকম মেন্টাল হেলথ ওয়েলবিং এর ওপর যে ডায়ালগটা, যে এমন নয় যে আমরা সমস্ত সিরিয়াস ইলনেস থেকে আমরা প্রিভেন্ট করে ফেলবো, উই হ্যাভ অল দি আনসার্স, কিন্তু অন্তত যেগুলো কমনলি প্রিভেলেন্ট এবং যেগুলো প্রিভেন্টেবল, সেগুলো অন্তত আমরা কিছু মানে কাজ করতে পারি। এবং মেন্টাল হেলথ ওয়েলবিং যে সমানভাবে ফিজিক্যাল হেলথ ওয়েলবিং, শরীরের সঙ্গে সঙ্গে মনটাও যে একদম সমানভাবে দেখতে হবে, সেটা যে আমাদের ইম্পর্টেন্স আর অ্যাটেনশন যে সেই ক্ষেত্রে চাই, সেই ডায়ালগটা এখন বাড়ছে। এবং আমার মনে হয় কোভিড হ্যাজ প্লেড আ বিগ পার্ট ইন ইট। কোভিড এর সময় থেকে যত লোকজনকে কথা বলতে শুনেছি যে মেন্টাল হেলথ ওয়েলবিং ইজ ইম্পর্টেন্ট, এর আগে আমি এতটা শুনিনি। And I think that has happened, in the right time and right place. থ্যাংক ইউ। তো তোমার কি মনে হয় যে আমাদের বাংলার বধূর বিবিদের ক্ষেত্রে এটা কতখানি প্রযোজ্য, বা কিভাবে প্রয়োগ করা যেতে পারে এই কনসেপ্ট এবং জ্ঞানটা?
আমি এক্স্যাক্টলি এর আগে যেটা বলছিলাম যে there are certain concepts, there are certain ingrained mentalities যেগুলো খালি বাঙালিদের মধ্যে নয়, generally amongst Asian women, amongst Indian women, they exist. এবং দীপা নারায়ণের বইটা আসলে was a revelation to me. দীপা নারায়ণ আর নীলাঞ্জনা ভৌমিকের যে দুটো বই মেনশন করলাম, ডিফারেন্সটা হচ্ছে নীলাঞ্জনা ভৌমিক looks at the status of women throughout India in a lot of societies যেখানে এখনো অনেক রকম সিভিয়ার রকমের অ্যাবিউজ অত্যাচার চলে, মানে ইটস ভেরি এক্সপ্লিসিট, মানে দোজ আর ক্রিমিনাল। whereas দীপা নারায়ণের বইটা it draws out a lot of subtle things, যে সমস্ত সোসাইটিতে মেয়েরা এডুকেটেড, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো থাকা সত্ত্বেও তারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট নয়। এবার আমাদের নিজেদের কথা আমরা একটুখানি রিফ্লেক্ট করে দেখি। হ্যাঁ, কারোর যদি ধরো বর হাউস ওয়ার্কে খুব ভালো হয়, হ্যাঁ, দ্যাটস সিন অ্যাজ আ ও খুব ভালো বর, হ্যাঁ, মানে খুব হেল্প করে বউকে। কেন? বাড়ি ঘর দেখাশোনা করাটা কি দুজনের ইকুয়াল কাজ নয়? হ্যাঁ, বা কেউ যদি মানে কোনো বর যদি রান্নায় হেল্প করলো বা এক কাপ চা করে দিল, একটা ফিলিং অফ গ্র্যাটিটিউড, হ্যাঁ, হ্যাঁ, আমার ভালো লাগতেই পারে যে আর এবং এটাও মানা যে সব ছেলেরা করে না, সো আমার বর যদি করে আমার লাকি উমেন ধরনের ফিলিংটা থাকতেই পারে, বাট দ্য ফিলিং অফ ভালো লাগা শুড নট বি দ্য সেম অ্যাজ দ্য ফিলিং অফ গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড টা আসে যখন আমি হয়তো ভাবছি যে এটা আমার এটা আমার ডিজার্ভড নয়, এটা আমার পাওয়া উচিত নয়, কিন্তু আমি যেন উপরি পাচ্ছি, মানে আমার এরকম একটা ফিলিং, আমার প্রাপ্য নয়। হ্যাঁ, কাজে আমাদের এই পার্টনারশিপের মেন্টালিটিটা অনেক এখনো অনেক এখনো অ্যাডভান্স করতে হবে, মেন অ্যান্ড উইমেন বিং ইকুয়াল পার্টনার্স। এবং সেই কারণে আমি ডেফিনেটলি আই ডোন্ট লুক অ্যাট মাই সেলফ অ্যাজ আ as a firebrand feminist. মানে sometimes হয়তো it might be controversial that extreme feminism might translate to being man hating, and that is not the purpose. একটা হ্যাপি সোসাইটি, একটা হ্যাপি কমিউনিটি, একটা হ্যাপি জেনারেশন বিল্ড আপ করার জন্য উই শুড হ্যাভ ট্রু পার্টনারশিপ। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় বাঙালি সোসাইটিতে, যদি আমরা আজকে বাঙালি বধূর কথা বলছি, আমরা বাঙালি মেয়েদের কথা বলছি, সেক্ষেত্রে আমাদের এইটা সবাইকে রিফ্লেক্ট করতে হবে যে দ্যাট উই এন্টার এ ট্রু পার্টনারশিপ। এবং আমরা যে কাজগুলো করি, আমরা করি মানুষ হিসেবে, আমাদের নিজেদের সত্তা বজায় রেখে, and not always identifying ourselves as আমি মহিলা, আমি মেয়ে, সেই কারণে এটা আমার কাছ থেকে expected traditional role. So is it important for a psychiatrist? সাইকিয়াট্রিস্ট হিসেবে তো আমি মনে করি আমাদের একটা খুব ওয়াইড ভিউ হওয়া দরকার, এবং সেক্ষেত্রে অল সাইকোলজিক্যাল কনসেপ্টস আর ইম্পর্টেন্ট টু মি। আমি কাজ করি একটা খুব নিশ ছোট এরিয়া নিয়ে, খালি যেটা বললাম সিভিয়ার মেন্টাল ইলনেস, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, এবং আমি একটা ছোট কেস লোডে জাস্ট ডিস্টিংক্টলি একটা খুব বাউন্ডারি ডায়াগনোসিস নিয়ে কাজ করি, কিন্তু সেখানেও I have to be aware of all the aspects that affect my patient and affect their families. কাজে একটা সিভিয়ার মেন্টাল ইলনেস খালি একটা মানুষকে এফেক্ট করে না, সেই মানুষটাকে এফেক্ট করলে সঙ্গে সঙ্গে তার আশেপাশের পরিবারকে, কাছের জনকেও এফেক্ট করে। এটা আমরা খুব সিগনিফিকেন্টলি দেখি। এবং আরেকটা আমার যেটা মানে সেলফ রিফ্লেকশন, অনেক বছর সাইকিয়াট্রিস্ট ইন দিস পার্টিকুলার এরিয়াতে থাকার পরে আমি দেখি সিভিয়ার মেন্টাল ইলনেস কিভাবে একটা ম্যারেজ বা রিলেশনশিপকে ইম্প্যাক্ট করতে পারে। কাজে এবং সেখানে একজনের যে বেসলাইন সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স ছিল, that is very important when we think about recovery. একজনের যদি আগে থেকেই বেসলাইনটাই যদি একটু নড়বড়ে থাকে, তখন তাকে সিভিয়ার মেন্টাল ইলনেস থেকে ফিরিয়ে আনলেও আমি তাকে সেই নড়বড়ে বেসলাইনেই ফিরিয়ে দিচ্ছি।
অথচ তার বেসলাইনটা যদি স্ট্রং হয় তখন তার মেন্টাল ইলনেসটা ট্রিট করা কিন্তু অনেক বেশি সহজ, কারণ আই হ্যাভ আ স্টেবল বেস টু রিটার্ন দেম টু। সেই ক্ষেত্রে আমি কনসেপ্টটা আমি ইম্পর্টেন্ট মনে করি। এবং আমি এটাও মনে করি যে একটা সাইকিয়াট্রিস্টের কাছ থেকে লোকজনের কিছু এক্সপেকটেশন থাকে। সবসময় সেগুলো যে খুব রিয়েলিস্টিক হয় তা নয়। অনেকেই জিজ্ঞেস করতে শুনেছি whether we can read minds. We can't. And we don't always psychoanalyze people. That is a myth. আমরা তার থেকে অনেক বেশি medically oriented and logical. কিন্তু হ্যাঁ, তার মধ্যেও একজনের মানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস এবং তাদের নিজস্ব পার্সোনালিটি বোঝা ডেফিনেটলি একটা সাইকিয়াট্রিস্টের পক্ষে, একটা ভালো সাইকিয়াট্রিস্ট হবার জন্য we need that হোল পিকচার। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এই যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমার মনে আসছে এবং হয়তো অনেকের মনেই আসতে পারে যে আমরা সেলফ লাভ নিয়ে এত কথা বলছি। What is the difference from selfishness বা vanity বা egotism বা আরেকটা যে কথা ভীষণ এখন শোনা যায়, ভীষণ মানে প্রায়ই শোনা যায় narcissism. So how do you differentiate between all these different types of self-love or obsession about own self? আচ্ছা, এখানে আমার যেটা মনে হয় যে আমরা যখন কাউকে ভালোবাসি, আমি এটা মানে প্রথমে এক্সটার্নালি একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। একজনকে ভালোবাসা এমন হওয়া উচিত নয় যে তাতে অন্য কাউকে ভালোবাসার ক্যাপাসিটিটা আমার চলে যায়। আমি একজনকে এত ফিলিং, এত ইমোশন দিলাম যে পৃথিবীতে আর কারোর জন্য আমার ইমোশন বাকি রইল না। কাজে নার্সিসিজমটা হচ্ছে খানিকটা তার মতন। মানে আমি টেকনিক্যাল অ্যাসপেক্টস এ যাচ্ছি না অ্যাবাউট দ্য ডায়াগনোসিস অফ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তার একটা টেকনিক্যাল ডায়াগনোসিসের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। কিন্তু সেটার বাইরে এইভাবে সিম্পলি বোঝানো যায় যে নার্সিসিজম হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে লোকজন নিজেকে এতটাই ভালোবাসে বা তারা সো মাচ ইনওয়ার্ডলি টার্নড যে তাদের বাইরের পৃথিবীর জন্য আর কোনো ফিলিং বা অন্যকে ভালোবাসার, অন্যের ভালোটা দেখার কোনো ক্যাপাসিটি বাকি থাকে না। সেলফ লাভ এমন হওয়া উচিত নয় যে আমি নিজেকে এতই ভালোবাসলাম যে আমার অন্য কাউকে ভালোবাসার আর ক্যাপাসিটি রইল না। আমি তো এইভাবে দেখি যে ধরো আমাদের যে অন্যান্য রোলের ভালোবাসার রয়েছে, আমি আমার মেয়েকে ভালোবাসি, কিন্তু আমি সেই জন্য আমি মাতৃত্ব কি বলে আমি বুঝি। কাজে আমি অন্য একটা মায়ের ভালোবাসা কেউ বুঝতে পারি, তার সঙ্গে এম্পাথাইজ করতে পারি। হ্যাঁ, বা ধরো আমার মা বাবাকে আমি ভালোবাসি, তো আমি আরেকজন সন্তানেরও আমি ভালোবাসা তাদের মা বাবার জন্য সেটা আমি বুঝতে পারি, আমি এম্পাথাইজ করতে পারি। কাজে সেলফ লাভ ইন ইটস ট্রু সেলফ, ইন ইটস ট্রু এন্টিটি এমন হওয়া উচিত যে আমি নিজেকে ভালোবেসে নিজের প্রতি কাইন্ড কম্প্যাশনেট হয়ে আমি অন্যের জন্য আমার সেই ভালোবাসাটা সেটা বাড়াবে, কমাবে না। আমি নিজের সম্বন্ধে আমি যতটা ভাবি বা নিজের জন্য যেটা করতে চাই, আমি অন্যের জন্য, অন্য পৃথিবীর জন্য আমার সেটা করার ক্যাপাসিটি থাকা উচিত। আর আমার এটা শুনতে, শুনতে যেটা মনে হলো, আমরা তো নার্সিসিজম আর সেলফ লাভ মানে দুটো এক্সট্রিম নিয়ে আলোচনা করলাম, রাইট? তো এবার যদি ধরো মাঝামাঝি একটু ভাবি যে আত্মকেন্দ্রিকতা আর সেলফ লাভ, এই দুটোর মধ্যে যদি একটু ডিফারেন্সিয়েট করতে চাই, বা ধরো সেলফ লাভ অ্যান্ড সেলফ রেসপেক্ট, হ্যাঁ, এর মধ্যে যদি একটা কোরিলেশন খুঁজিস, হাউ ডু ইউ কানেক্ট দিস টার্মস, যেগুলো ধরো অতটাও এক্সেসিভ নয়, মানে আমি এতটাও নিজেতে আত্মমগ্ন নই যে আমি সারা পৃথিবীকে ভুলে গেলাম, সেরকমও নয়। কিন্তু ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি আমার ছেলের পরীক্ষা আর আমি বেড়াতে চলে গেলাম, এটাকে তুমি কিভাবে ইন্টারপ্রেট করবে? Well, depends on a lot of things. ছেলে যদি নিজের মতন পড়াশুনো করে, আমি বেড়াতে গেলে যদি তার উপর কোনো ইম্প্যাক্ট না হয়, সে যদি চায় যে আমাকে শান্তিতে ছেড়ে যাও, তুমি বেড়াতে গেলে আমি পরীক্ষাটা ভালোই দেব, I don't Okay. see a problem over there. আমাদের হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন
মানে জেনারেলাইজ করাটা খুব শক্ত। হুম, হুম, হ্যাঁ, কাজে একটা রিলেশনশিপ, একটা সিচুয়েশনের মধ্যে এত নিউয়েন্স, এত ডিফারেন্সেস হুম, থাকতে পারে। কিন্তু এটাই যে কথাটা বললি মধুশ্রী, যখন আমরা মানুষ হিসেবে বা বাঙালি মহিলা হিসেবে শুনলাম যে, জানো তো অমুকের ছেলের পরীক্ষা বা মেয়ের পরীক্ষা, তার মধ্যে মা বেড়াতে চলে গেল। অমনি একটা জাজমেন্টে যে জাম্প হুম, করা, যে কি সেলফিশ মা রে বাবা। হ্যাঁ, কিন্তু তার চারিদিকে অন্য আর কিছু না দেখা, যে বাকি সার্কামস্টান্সেস গুলো কি সেটা হুম, না হুম। বোঝা। হ্যাঁ, আমি কাজে এখানে না বলে পারছি না। আমি বলো। কিন্তু কারেন্টলি আই এম ট্রাভেলিং। আমার ২ ছেলেরই কিন্তু পরীক্ষা চলছে। না, আমি এটা একটা ভীষণ মধুশ্রী ভীষণ মধুশ্রী কমন একটা প্রশ্নটা শুনে ভীষণ I না, was আমি এটা like এটা একটা ভীষণ না, না, কমন I না, এটা yes, কমন and এক্সাম্পল actually a দিলাম। very relevant one, ভেরি very রেলেভেন্ট, relevant হ্যাঁ। one, কারণ আমি কিন্তু very এরকম relevant. এরকম কথা শুনেছি। মানে আমাকে কেউ বলেছে যে, "আমরা ওরকম নই যে ছেলেমেয়েদেরকে ফেলে শুধু বন্ধুরা বেড়াতে চলে গেলাম।" কারণ আমি এটা করি তো সেজন্য হয়তো আমাকে বলেছে। কিন্তু আমি সেটা গায়ে মাখিনি। কারণ আমি বাকি ডিউটিস গুলোও আমার মনে হয় যে আমার যতটা সম্ভব আমি ডিউটিফুলি করে চলেছি। কিন্তু আমাকে বলেছে যে মানে Exactly. আমরা তো এরকম দেখি Facebook এ যে আ মায়েরা এরকম নিজেরা বেড়াচ্ছে, তো কিন্তু আমরা ওরকম করি না। মানে সেটাও আমি কিন্তু সেটা শুনেছি। তাদের প্যারেন্টিং। আমি মানে আমার মনে হয় যে টু ইচ টু হিজ ওন। কেউ হুম, হুম, হয়তো মনে করছে যে তার বাচ্চার পড়াশোনার সময় তার তার পাশে বসে থাকাটা জরুরি। আবার কারো হয়তো হুম, মনে হচ্ছে যে না, আমি যদি তার লজিস্টিক্যাল চ্যালেঞ্জ গুলোকে আগে থেকেই কভার করছি, আমি হুম, যদি তাকে মরাল বুস্ট করছি সবকিছু, আর আমার যদি একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম ইন প্লেস রয়েছে, হুম, তো তাহলে এবং সব দিক ভেবেই at the end of the day we are mothers, we can হুম, হুম, never blind ourselves from our children হুম, no matter what. তো সেই জন্যই সবকিছু করে যে যাচ্ছে সে তার পার্সপেক্টিভ থেকে যাচ্ছে। যেটা নন্দিনীদি বললেন আমার ওটাই মনে হয় যে we become judgmental very quickly and আমাদের অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেন্সটা ভীষণ কমে গেছে। আমার তো মনে হয় বোধহয় এই জন্য সেলফ লাভটা ভীষণ জরুরি। কেননা সেলফ লাভ কিন্তু আমাদের নন জাজমেন্টাল হতে শেখায়। হুম, আমিও হয়তো আজ থেকে বেশ কিছু বছর আগে অনেক মানুষকে জাজ করে ফেলতাম অনেক প্যারামিটার্স এ। আজকে আমি নিজের এই জার্নিটার পরে কিন্তু আমি এখন জাজ করি না চট করে। আমার মনে হয় ভীষণ জরুরি মানুষের মধ্যে সেলফ লাভ নিয়ে আরো বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট হওয়া। হুম, হুম, আরেকটা ফলোইং অন ফ্রম দ্যাট, মাথায় এলো বলে বলছি, শম্পা, এটাও ভাবা উচিত যে আমি যেটা করছি সেটা আমি মন থেকে আমার নিজের জন্য বা আমার নিজের ভালো লাগার জন্য করছি, না আমি সমাজের জন্য করছি। এই যে মধুশ্রীকে যারা বলে থাকবেন যে অন্যরা হুম, বাচ্চাদের রেখে যায়, আমরা ওই রকম নই, এর মধ্যে অনেকগুলো নিউয়ান্সড মেসেজ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা বাচ্চাদের রেখে নিজেরা বেড়াতে যায় মায়েরা, তারা একটা সার্টেন টাইপ, আমরা ওই টাইপ নই। এবং হুম, সেখানে একটা সামাজিকতা, যে ওই বাচ্চাদের ছেড়ে রেখে যেতে নেই। হ্যাঁ, ভালো মায়েরা এটা করে না, একটা যে ইমেজ, হুম, হ্যাঁ, হুম, সেইগুলো আম, তার মধ্যে একদম পুরো এমবেডেড রয়েছে। এবং আমি এটা বলছি যে এমন নয় যে সবার গার্লস ট্রিপ ভালো লাগে বা সোলো ট্রিপ ভালো লাগে। আমি সোলো ট্রিপেরও বিশেষ ফ্যান, মধুশ্রী সমস্ত গল্প জানবে। আর সেটা নিয়ে কথা বলতে শুরু করলে আর কিছু নিয়ে কথা বলা হবে না আমাদের এই আড্ডায়। কিন্তু আমি এটাও বুঝতে শিখেছি যে অনেকে সোলো ট্রিপটা ভালোবাসে না। মানে হুম, এমন নয় যে তারা বলছে যে আমার এটা করা উচিত নয়, বা সবাইকে ছেড়ে আমি কেন একা যাব। হয়তো সেটা করাটা তাদের জাস্ট ভেতরে নেই, দে ডোন্ট এনজয় ইট। হুম, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা যদি বলে যে এমা ও কি করে একা বেড়াতে যাচ্ছে, তার মানে কি ওর ফ্যামিলির সঙ্গে যেতে ভালো লাগে না? না, ফ্যামিলির সঙ্গে যাওয়াটা একরকম আনন্দ, কাপলস ট্রিপ করা আরেক রকম আনন্দ, আম, খালি সন্তানের সঙ্গে যাওয়ার একটা আলাদা আনন্দ, পুরো ফ্যামিলি হিসেবে যাওয়া একটা আনন্দ, বন্ধুদের সঙ্গে যাওয়ার একটা আলাদা মেজাজ আছে। প্রত্যেকটা বেড়াবার একটা আলাদা মেজাজ আছে। আমি একটা ভালোবাসি বলে যে অন্যটা ভালোবাসি না তা তো নয়। কিন্তু অ্যাগেন দিস জাজমেন্টস,
যে হয়তো কিছু একটা চলছে সেই জন্য একা একা গেছে। এই জাজমেন্ট গুলো, এই অ্যাজাম্পশন গুলো আমাদের ডেফিনেটলি কম করা উচিত, এবং আমাদের মেয়েদের মধ্যে তো সেগুলো আরোই কম করা উচিত, কারণ যেটা বললাম, দ্য মেসেজ, উই শুড বি সাপোর্টিং ইচ আদার। অ্যাবসলিউটলি। আর আমরা আজকের এই আলাপচারিতা শুরু করার আগে লাস্ট উইক ধরে আমরা কিছু কোয়েশ্চেনস আমাদের বাংলার বধুর সদস্যদের কাছে রেখেছিলাম। তার মধ্যে অনেকেই কিন্তু বলেছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে, "কোথায় তুমি তোমারই প্রশ্ন ছিল এটা নন্দিনীদি, যে কি করে তুমি আমার আমিকে খুঁজে পাও?" আমার প্রশ্ন ছিল যে, "কি করতে চাও? তোমার মানে কোনো স্বপ্নের স্বাদ আছে কিনা যেটা তুমি তোমার নিজের জন্যে করতে চাও?" আবার আজকে শম্পা প্রশ্ন করেছিল যে, "হাউ" মানে অ্যাবাউট রেসিলিয়েন্স টু বাউন্স ব্যাক। তো যাই হোক, এবারে সোলো ট্রিপের কথা কিন্তু অনেকেই বলেছে যে তারা মানে সেইভাবেই নিজেদেরকে খুঁজে পায়। মানে সবুজের মধ্যে হারিয়ে যেতে তাদের ভালো লাগে। আবার ধরো যদি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি কিন্তু সোলো ট্রিপের একদম ভক্ত নই। আমাকে কনফারেন্সের জন্য অনেক সময় সোলো ট্রিপ করতে হয়। আমি হোটেলে থাকি, কনফারেন্স অ্যাটেন্ড করি, আবার হোটেলে ফিরে আসি। মানে আমি এত ভীতু, আমার একা, একা ঘুরে বেড়ানোর মতো সাহস নেই। আমার মেয়েটিও হয়েছে সেরকম। মানে আমরা একা, একা মানে আমি ওকেও একা, একা ছাড়তে পারি না। আমার ভীষণ ভয় করে। তবে যেটা বললাম যে, ইট ইস অল মানে ইট ডিপেন্ডস অন দ্য Personal. ইন্ডিভিজুয়াল হোয়াট দে এনজয়। আর আরেকটা হচ্ছে যে আমি মানে একা এনজয় করি না। আমার মনে হয় যে আমি এত সুন্দর জিনিসটা দেখছি, আর কেউ আমার সঙ্গে দেখলো না। আমি আর কারো সাথে শেয়ার করলাম না। ওই একটা ফিলিং। কিন্তু এটা যে কেউ ইনগ্রেইন করেছে আমার মধ্যে তা তো নয়। ইট ইস অল পার্সোনাল চয়েস। তো Absolutely. এবারে সেই আমরা তো এতক্ষণ ধরে ভালোবাসা, ভালো থাকার অনেক কথা বললাম। তো যারা ধরো অতটা ভালো নেই, হ্যাঁ? এবং বিষাদগ্রস্ততায় ভুগছেন, আম তাদের সম্বন্ধে তুমি যদি কিছু বলো যে মানে what is depression from a psychiatrist perspective? Is it related to lack of self love? আর সেই ব্যাপারে যদি কিছু বলো। কারণ আমার তো মনে হয় যে এখন আমরা ভীষণ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস আমাদের মধ্যে বাড়ছে, এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস শুড প্রমোট সেলফ লাভ as an intrinsic factor to self help. So মানে is there a deficit of this that causes depression? So from a psychiatrist perspective. এবার একেবারে তোমার সাবজেক্টে ঢুকে যাচ্ছি। আমার সাবজেক্টেই যখন আনলি, তাহলে আমাকে একটু টেকনিক্যাল তো হতেই হয় এখানে। এবং এইখানে আই এম গোইং টু ব্রেক আ ফিউ মিথস, যে ডিপ্রেশনের যে সবসময় একটা সোশ্যাল কারণ থাকে, বা ডিপ্রেশনের যে সবসময় একটা এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, তা নয়। ডিপ্রেশন যখন আমি সাইকাট্রিস্ট হিসেবে ইউজ করছি, যে সামবডি ইজ ক্লিনিক্যালি ডিপ্রেসড, আমি কিন্তু সেখানে একটা মেন্টাল ইলনেসের কথা বলছি, যেখানে সেই বিষাদ, সেই লো মুড, ডিপ্রেশন আমরা যেটাকে জেনারেল ভাষায় বলি, ইজ আউট অফ প্রপোর্শন টু হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সারাউন্ডিংস। কাজে আমার আজকে পরীক্ষায় রেজাল্টটা ভালো হলো না, বা আমি চাকরিটা পেলাম না, বা আমার একটা প্রিয় কিছু হারিয়ে গেছে, তার জন্য আমি মন খারাপ করলাম কয়েকদিনের জন্য, সেটা কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন নয়। অথবা কারোর হয়তো সার্কামস্টান্সেসে কিছু সিগনিফিকেন্টলি খারাপ চলছে, হয়তো কোনো রিলেশনশিপে একটা প্রবলেম কিছু চলছে ক্রনিক্যালি, একটা চাকরিতে প্রবলেম চলছে, লোকজন স্ট্রেসড, কিন্তু এমন স্ট্রেসড বা এমন লেভেলের বিষাদ যেটা যে কোনো কারুর হতো ইন দ্যাট সার্কামস্টান্স, দ্যাটস অ্যাবসলিউটলি নর্মাল ফর দ্যাট, প্রপোর্শনেট ফর দোজ সার্কামস্টান্সেস, সেইগুলোকে সেইখান ক্ষেত্রে কিন্তু আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন কথাটা ইউজ করব না। এবং আমার ইউটিউবে কিছু টকস আছে, যদি গুগল করে আমার নামে দেখতে চাও, সেখানে আই টক অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন ডিস্ট্রেস অ্যান্ড মেন্টাল ইলনেস, দ্য ডিফারেন্স বিটুইন আনহ্যাপিনেস অ্যান্ড ডিপ্রেশন। এবং আমরা যেগুলো ক্লিনিক্যাল ডিপ্রেশন দেখি, সেগুলোতে অনেক ক্ষেত্রেই একটা জেনেটিক ভালনারেবিলিটি থাকে, এবং there is a chemical nature to it. আমাদের ব্রেনে যে হরমোনস এর একটা ব্যালেন্স থাকা উচিত, সেই ব্যালেন্সটা মাঝে মাঝে কোনো জেনেটিক কারণে, কোনো প্রবলেমে একটা সময় ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এবং অনেক ডিপ্রেশনের পেশেন্টকে এটা আমি ক্লিনিকে বলতে শুনেছি, যে আমি বুঝতে পারছি না আমার কেন এইরকম লাগে, আমার জীবন কিন্তু অনেকের তুলনায় কিন্তু খারাপ নয়, এবং তাতে আমার আরো বেশি গিল্টি লাগে যে আমার পরিবারে আমাকে সবাই ভালোবাসে, আমার চাকরি ভালো, আমার সার্কামস্টান্সেস ভালো, হোয়াট এম আই ফাসিং অ্যাবাউট? কেন আমার মনে এই বিষাদটা আমি বুঝতে পারছি না, দের ইজ নাথিং টু ওয়ার্ক উইথ।
কাজে যাদের ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে সেটা রিকগনাইজ করা, এবং সেক্ষেত্রে যদি সাইকাট্রিস্ট দেখতে হয় বা সাইকোথেরাপিস্ট দেখতে হয়, প্রফেশনাল হেল্প নেওয়া, সেটা কিন্তু তাদের পিছ পাওয়া হওয়া উচিত নয়। এবার আমরা না দুটো এক্সট্রিমে চলে যাচ্ছি। অনেক সময় আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন দেখি যেখানে অলমোস্ট মানে অ্যাডভার্টাইজমেন্টে প্রমোট করা হচ্ছে সবাই কাউন্সিলর দেখো। হ্যাঁ, আবার আরেকটা এক্সট্রিম হচ্ছে যে মন খারাপ হয়েছে তো কি আছে, এই বন্ধুদের সঙ্গে কথা বলো, সবার সঙ্গে কথা বলো, এটা করো ওটা করো, সেলফ হেল্প বুকস পড়ো, ডিপ্রেশন ঠিক হয়ে যাবে। দ্যাটস নট সো ইজি। যার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে, দ্যাট মানে কি বলবো, দ্য রিয়েল মেন্টাল ইলনেস উইথ আ কেমিক্যাল ইমব্যালেন্স, সেটা যতই সেলফ লাভ আর যতই মেন্টাল হেলথ ওয়েলবিং আমরা প্রমোট করি, প্রফেশনাল হেল্প ছাড়া কিন্তু সেটা ঠিক হবে না, এবং সেটা ঠিক সময় কিন্তু হেল্প পাওয়া উচিত। অন দি আদার হ্যান্ড, যেখানে আমার জীবনে একটা কিছু প্রবলেম্যাটিক চলছে যেটা আমি কন্ট্রোল করতে পারছি না, সেটাতে আমি বন্ধু বান্ধবের হেল্প নেওয়া বা নিজে বসে প্রবলেম সলভ করে সেই রেজিলিয়েন্স দিয়ে সেটাকে ন্যাভিগেট করা উইদাউট প্রফেশনাল হেল্প, সেটা করা উচিত। উই শুডন্ট মেডিকেলাইজ হোয়াট ডাজন্ট নিড টু বি মেডিকেলাইজড, বাট এট দ্য সেম টাইম একটা যদি সিরিয়াস ইলনেস থাকে তার জন্য হেল্প নেওয়া উচিত। এবার কনফিউশনটা কোথায় আসে? ডিপ্রেশন জিনিসটা, মন খারাপ জিনিসটা এত কমন, আমরা প্রত্যেকেই তো একদিন না একদিন আমাদের জীবনে মন খারাপ তো হয়েছে। পরীক্ষায় ভালো হয়নি, বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, মা বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, হ্যাঁ, প্রিয় জিনিস হারিয়ে গেছে। মন খারাপ, ডিপ্রেসড হওয়াটা কে না বোঝে? কিন্তু এই যে ট্রানজিশন অফ আনহ্যাপিনেস ইনটু ক্লিনিক্যাল ডিপ্রেশন, এটা আমাদের স্কুলে তো পড়ানো হয় না, এবং যেখানে ল্যাক অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বা স্টিগমাটাইজেশন অফ মেন্টাল ইলনেস রয়েছে, সেই কনসেপ্টটা কতজন বুঝছে out there? কাজে সাইকাট্রিস্ট হিসেবে আমার মনে হয় the message that I would give out there is unhappiness একটা জিনিস, কিন্তু that is proportionate to your circumstances। সেটা যখন সার্টেন ক্রাইটেরিয়া, মানে মন খারাপটা থেকে লোকজন বেরোচ্ছেই না, যা হচ্ছে দিনে, আজকে আমি লটারি জিতলেও আমার মনটা ভালো হচ্ছে না, বা আমি ভাবছি যে আজকে আমার যদি মানে দরজার কাছে কেউ 1 লাখ টাকা ফেলে যায় তাতেও আমার মুডে কোনো ইম্প্যাক্ট হবে না। আমি যতই ভালো খবর শুনি, আজকে নাথিং টাচেস মি, আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার মনে হচ্ছে আমার জীবনটা একটা ব্ল্যাক হোল। সেই সেই রকম ডিপ্রেশনটা কিন্তু, এবং দিনের পর দিন চলতে থাকলে টেকনিক্যালি আমরা বলি মোর দ্যান 2 উইকস, 2 উইকস যেখানে অ্যাবসলিউটলি ইয়োর মুড নেভার লিফটস। এবং তার সঙ্গে আরেকটা ডিফারেন্সিয়েশন করা, সেটা হচ্ছে উইথ গ্রিফ অ্যান্ড বেরিভমেন্ট। তো যখন আমাদের প্রিয়জন কাউকে আমরা হারাই, এবং বেরিভমেন্ট খালি একজন মানে আমাদের জীবন থেকে বেরিয়ে গেল, somebody passes away, খালি সেটা নয়, bereavement can have a wider impact, মানে the loss of a relationship, বা অনেক ক্ষেত্রে একটা হঠাৎ চাকরি থেকে রিডান্ডেন্ট হয়ে গেলাম, দ্য বেরিভমেন্ট অফ আ রোল, দ্য লস অফ আ রোল, যেটার সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করছিলাম, এইগুলো সব বেরিভমেন্ট আর গ্রিফের একটা কনসেপ্টে কিন্তু পড়ে। এবং সেক্ষেত্রে হ্যাঁ, আপ টু 6 মাস বেরিভমেন্ট চলতে পারে, should clear up within 2 years, এবং বেরিভমেন্ট থেকে ক্রনিক ডিপ্রেশন ডেভেলপ করতে পারে, দ্যাট মাইট বি দ্য ট্রিগার। ধরো কারোর একটা জেনেটিক ভালনারেবিলিটি রয়েছে এবং একটা বড় স্ট্রেস এলো, বেরিভমেন্ট হলো, সেখান থেকে প্রবলেমটা শুরু হলো, 2 বছর পরে তারপরেও তার মুড লিফট করেনি, এখনো একটুখানি ক্রনিক লেভেলে রয়েছে, তখন আমরা সেটাকে ক্রনিক ডিপ্রেশন বলবো। কিন্তু ইন মোস্ট কেসেস আমাদের একটা নর্মাল হিউম্যান রেজিলিয়েন্স রয়েছে। সো নর্মাল গ্রিফ শুড ক্লিয়ার আপ ইন 6 months and definitely within 2 years. তো কিছু টেকনিক্যাল ব্যাপার বললাম। কিন্তু খুবই ইনসাইটফুল। মধুশ্রী, এইখানে আমার মানে একটা প্রশ্ন তোমার জন্য আমার মনে আসলো। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে তোমার অভিজ্ঞতা কি on importance of self love at different stages of a woman's life? Are there specific phases
of a life where you've seen women struggling their mental well-being due to the effects of hormonal changes that they go through, সেরকম মানে একটু তোমার ইনসাইট এখানে প্লিজ শেয়ার করো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি ভাবছিলাম হয়তো প্রশ্নটা আসবে। দেখো, আমাদের মেয়েদের লাইফে একটা হরমোনাল চেঞ্জেস ওঠানামা করতেই থাকে। ঠিক আছে? এবার এরকম নন্দিনীদি যেমন বললো যে অনেক সময় there is a change in the neurotransmitters in the brain that can lead to different psychiatric problems. ঠিক সেরকমই গাইনোকোলজিক্যাল হরমোনস, যেটা প্রধান ধরো দুটো হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ঠিক আছে? এই দুটো তো মেইন হরমোনস বিসাইডস আদার হরমোনস। তার একটা কিন্তু কনস্ট্যান্টলি ওঠানামা হতেই থাকে। একটা সাধারণ মেনস্ট্রুয়াল সাইকেলেই দেখো, প্রথম পার্ট অফ দ্য সাইকেলে শুধু ইস্ট্রোজেন, পরের পার্ট অফ দ্য সাইকেলে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন। তারপরে এই দুটো হওয়ার পরে গিয়ে 28 ডেজ এর মাথায় হয় পিরিয়ডস। হ্যাঁ, আবার সিমিলারলি যখন কেউ প্রেগনেন্ট হয় তখন একটা there is a rise in the progesterone level, কারণ প্রোজেস্টেরনটা যদি না বেরোয় এবং তারপরে যখন প্লাসেন্টা তৈরি হয় there is a মানে sudden surge of lot of hormones। হ্যাঁ, কারণ তখন বাচ্চাটাকে মায়ের গর্ভের ভেতরে বাঁচিয়ে রাখতে হবে। তাকে একটা প্রপার একটা কুশন দিতে হবে যাতে বাচ্চাটা বেঁচে থাকে। সেইজন্য আমাদের there is a surge of hormones। তারপরে যেই বাচ্চা হয়ে গেল, সঙ্গে, সঙ্গে একটা there is a sudden fall in the hormones। ঠিক আছে? আবার যখন আমাদের মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ বা পেরিমেনোপজ, তখন ইস্ট্রোজেন which was the মোস্ট ইম্পোর্টেন্ট ফিমেল হরমোন, যার জন্য মেয়েরা মেয়ে বলতে পারো। ঠিক আছে? আমাদের মানে পুরো শারীরিক গঠনটাই যার উপরে নির্ভর করে, সেই ইস্ট্রোজেনই পুরো মানে শরীর থেকে কমে গেল। তাহলে একটা মেয়েদের তাহলে মানে যে এই যে চেঞ্জটার মধ্যে দিয়ে মেয়েদের যেতে হয়, সেটা কিন্তু শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারবে। একজন আম আ পুরুষ মানুষের পক্ষে হয়তো বই পড়ে বোঝা আর মানে অ্যাকচুয়ালি টু গো থ্রু ইট ইটস আ বিট ডিফারেন্ট। আমার অনেক মেল গাইনোকোলজিস্ট বন্ধুরা আছেন, কলিগসরা আছেন। তারা খুব রেগে যান যখন আমি বলি যে আমি গাইনোকোলজি এইজন্য পড়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল একজন মেয়ে হয়ে একজন মেয়ের আ ব্যথাটা বুঝতে পারবো। একজন মেল গাইনোকোলজিস্ট কখনোই প্রসব ব্যথা বুঝবে না, কখনোই পিরিয়ডস এর ব্যথা বুঝবে না। তারা ভীষণ রেগে যায় কথাটা শুনলে যে এরকম একটা সেক্সিস্ট কথাবার্তা বললে। কিন্তু আমার সেটা মনে হয়। তো এবারে টু কাট দ্য লং স্টোরি শর্ট, তো তুমি যেটা প্রশ্নটা করলে এবং আমি তোমাকে দেখালাম যে ডিফারেন্ট ফেজেস অফ লাইফ। তো ১ম এ যখন পিউবার্টাল চেঞ্জেস হয়, তুমি দেখবে যে মানে বয়স সন্ধিক্ষণে এই সময়টা মেয়েদের অনেকের যাদের টিনেজ ডটার্স আছে তারা দেখবে বলবে যে মানে আমার মেয়ের মধ্যে মানে একটা ভীষণ চেঞ্জ দেখছি। একটা হঠাৎ করে একটা ভীষণ রেবেল হয়ে গেছে বা ভীষণ কিরকম যেন আগে এরকম ছিল না। খুব মানে হাসি-খুশি ছিল, এখন কিরকম একটু ঝিমিয়ে থাকে। তো এরকম দেখতে পারবে সেটা পিউবার্টাল টাইমে। এবং এই সময়কার একটা প্রবলেম আমি বলতে পারি যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, এবং খুব যখন মানে সেটা একটা সাংঘাতিক মাত্রা ধারণ করে তখন আমরা সেটাকে বলি প্রিমেনস্ট্রুয়াল ডিসমরফিক ডিসঅর্ডার, পিএমডিডি। হুম? তো এবারে একটু মানে একটা ফিজিক্যাল প্রবলেম যেমন ব্লোটেডনেস, তারপরে ব্রেস্ট টেন্ডারনেস এইসব তো হয়ই। এছাড়াও কিছু আ আরো কিছু তোমার আ মেন্টাল আমি বলব যে আ প্রবলেমস তাদের দেখা যেতে পারে। যেমন anxiety হচ্ছে, রেস্টলেসনেস হচ্ছে, আ লো মুডস। তো আমরা বলি যে ইউ মেইনটেইন আ মেনস্ট্রুয়াল ডায়েরি। হুম? তুমি যদি এটা যদি সত্যিকারেরই মানে এট লিস্ট ২ টো মাস পর, পর যদি দেখা যায় যে হ্যাঁ, ঠিক তাই। পিরিয়ডস এর আগে হচ্ছে, আবার পিরিয়ডস হয়ে গেলেই ঠিক হয়ে যাচ্ছে। Then we can classify that as PMS। এবং পিএমএস এর যেটা ১ম এ এখানে আমাদের মানে যুক্তরাজ্যে তো ফার্স্ট ইট ইস ডেল্ট বাই দ্য জেনারেল ফিজিশিয়ানস, জিপিস। এবং তারা যেটা প্রাথমিকভাবে চেষ্টা করেন টু ইউজ সিওসি মানে কম্বাইন্ড পিলস বা আ ডিফারেন্ট টাইপস অফ টকিং থেরাপিস, এবং খুব বেশি হলে এসএসআরআই মানে সেরোটোনিন একটা বিশেষ হরমোন যেটা মনটাকে ভালো রাখে, সেই সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর মানে যাতে করে সেরোটোনিন লেভেলটা মেইনটেইন করে সেরকম ধরনের ওষুধ। এসব ট্রাই করে থাকেন। তারপরেও যদি না হয় তখন গাইনোকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দের সাহায্য নেওয়া হয়। এবং আমরাও ওই সিওসি মানে কম্বাইন্ড পিলস, যার মধ্যে ড্রসপেরিনোন বলে একটা হরমোন
আছে সেরকম একটা ওষুধ দিয়ে থাকি এবং ইউজুয়ালি we start with a continuous therapy rather than cyclical কারণ সাইক্লিক্যাল হলে কি যদি ৩ সপ্তাহ নিয়ে বন্ধ করে আবার ৩ সপ্তাহ নিয়ে যেই বন্ধ করবে তখনই আবার সিম্পটমস ফেরত আসবে। তো তোমরা কি এরকম ধরনের পেশেন্টস পাও নন্দিনীদি? PMS এর পেশেন্টস? তুমি কি পেয়েছো? ইন্টারেস্টিংলি আমি তো যেটা বললাম আমি খুব নিশ এরিয়ায় কাজ করি, কাজে স্কিজোফ্রেনিয়া বাইপোলার নিয়ে আমার কাজ। আমরা যেটা লক্ষ্য করেছি রিলেটিভলি কম, এমন নয় যে আমি অনেক প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিয়ার পেশেন্ট পাই, কিন্তু যাদের বাইপোলার আছে একটা দুটো পেশেন্ট আমি পেয়েছি ভেরি ইন্টারেস্টিংলি ওই প্রত্যেক মাসে একটা লেবিলিটি অফ মুড, মানে একদম যে স্ট্রিক্টলি লো মুড বিষাদ সেরকম নয়, কিন্তু যেন ইমোশনালিটিটা লেবিলিটিটা এই মুহূর্তে খুব খুশি, পর মুহূর্তে কাঁদছে, তারপরে ভীষণ ইমোশনাল হয়ে গেছে। পিরিয়ডের কয়েকদিন আগে 1 সপ্তাহ মতন চললো, পিরিয়ড যেই হলো ঠিক হয়ে গেল, এইরকম একটা দুটো মহিলাকে দেখেছি। আর এমনিতে মানে মেনস্ট্রুয়াল লাইফের সঙ্গে যদি কানেকশন বলিস, মানে পোস্ট মেনোপজাল বা পেরিমেনোপজাল এজে মেয়েদের বেশি সাইকোসিস দেখেছি। মানে সাইকোসিস এমনি ব্যাপারটা ইজ আ রেয়ার ডিসঅর্ডার, হ্যাঁ, কম্পেয়ার টু জেনারেল পপুলেশন তুমি ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক বেশি দেখবে। সাইকোসিস ইজ ভেরি সিভিয়ার, কিন্তু রিলেটিভলি কম লোকের হয়। তো ইন্টারেস্টিংলি আমরা এর কয়েক বছর আগে পর্যন্ত আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা খালি 35 বছর অবধি আমরা পেশেন্ট নিতাম। তারপরে আমাদের হঠাৎ এখানে ক্রাইটেরিয়া চেঞ্জ করে গেল, এখন আমরা পুরো 18 থেকে 65 যেটা অ্যাডাল্ট এজ আমরা সেটা নিই। তো আমাদের আপ টু 35 যে এই পেশেন্ট গ্রুপ, সেখানে সাইকোসিসের জেন্ডার রেশিও মেল টু ফিমেল হচ্ছে 3:1। আফটার 35 আমাদের জেন্ডার রেশিওটা পুরো ফ্লিপ করে যায়, ইট বিকামস মেল টু ফিমেল 1:3। কাজে আমাদের যে ফিমেল কেস লোড সেটা প্রিডমিনেন্টলি কিন্তু ইন দ্যার 40s and 50s। হ্যাঁ, আমরা ইয়াং মেয়েতেও আমরা স্কিজোফ্রেনিয়া বাইপোলার প্রচুর দেখতে পাই, এবং অনেক ক্ষেত্রে যেটা চাইল্ড বার্থের সঙ্গে যে কানেকশনটা আমরা দেখতে পাই, এমন হতে পারে যে পেশেন্টের আগে থেকেই বাইপোলার বা স্কিজোফ্রেনিয়া ছিল, কিন্তু চাইল্ড বার্থের পরে বিভিন্ন কারণে আরেকটা এপিসোড বা একটা এক্সেসাবেশন হয়ে যায়, বা অনেক সময় ফার্স্ট এপিসোডটা হলো আফটার চাইল্ড বার্থ, তারপরে ইট কন্টিনিউজ, মানে বছর বছর সেই এপিসোডস বাইপোলার ম্যানিফেস্টস এট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, ওই রকম দেখতে পাই। কাজে এটা হচ্ছে মোর অফ মাই এক্সপিরিয়েন্স। I was going to come to that যে পোস্টপার্টাম, মানে আমরা তো পিউবার্টাল এজ গ্রুপের কথা বললাম, এবারে পোস্টপার্টাম যেটা, যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা হঠাৎ করে এত ফল হয় আফটার চাইল্ড বার্থ, এবং এমনকি থাইরয়েড হরমোনস অনেকটা কমে যায়, যার ফলে এই যে স্লাগিশনেস, ডিপ্রেশন, এবং যেটা পোস্টপার্টাম ডিপ্রেশন বলতে আমরা যেটা বলছি, ডিপ্রেশন তো অনেক মানে সিভিয়ার, ধরো বেবি ব্লুজ, যেটা মানে বেবি ব্লুজ অনেক বেশি কমন, অনেক বেশি কমন, যেমন একটা বিষাদগ্রস্ততা, একটা হতাশা, মনে হচ্ছে মানে আমার বোধহয় আর জীবনটা শেষ হয়ে গেল, আমার আর জীবনের কিছুই বাকি নেই, আমার অকারণে কান্না পাচ্ছে, ঘুম হচ্ছে না, খিদে পাচ্ছে না, এগুলো খুব কমনলি দেখা যায়, এবং ইট ইজ অল বিকজ অফ দ্যাট, अगेन দ্যাট হরমোনাল চেঞ্জেস। এবং তখন আমরা যেটা বলি যে বি কাইন্ড টু ইয়োরসেলফ, রেস্ট নাও, এবং বাচ্চার দায়িত্বটা ভাগ করো, মানে এবং মানে তোমার মতন যারা আরো মায়েরা আছে তাদের সাথে কথা বলো, বা তোমাদের ফ্যামিলিতে যাদের আগে বাচ্চা হয়েছে তাদের সাথে কথা বলো, তারা কিভাবে কোপ করেছে, তারা কিভাবে তারা এই সময়টা কেমন ফিল করতেন। তো সেগুলো মানে একটা টকিং থেরাপি বা শেয়ারিং ইয়োরসেলফ, ডোন্ট আইসোলেট ইয়োরসেলফ, স্পিক উইথ ইয়োর ফ্রেন্ডস, মানে সেগুলো আমরা বলে থাকি বিসাইডস গিভিং মেডিকেশনস। তো এইবারে এখানে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আন্ডারলাইন কজেস এর মধ্যে কিন্তু যাদের প্রি এক্সিস্টিং মেন্টাল ডিসঅর্ডার আছে, বা একটা পাস্ট হিস্ট্রি অফ ডিপ্রেশন আছে, বা একটা ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন আছে, বা দেয়ার আর সাম জেনেটিক রিজনস, তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। এবং তুমি যেটা বললে যে হয়তো ওটা আগে কোভিডের ছিল, আগে কখনো ডায়াগনোসিস হয়নি, ফার্স্ট টাইম ডায়াগনোসিসটা আফটার চাইল্ড বার্থ হলো,
সেটা হতেই পারে। এবং সেই ক্ষেত্রে তোমরা কি অ্যান্টি ডিপ্রেসেন্টস দাও? অ্যান্টি ডিপ্রেসেন্টস, অ্যান্টিসাইকোটিক্স বা ইলেকট্রোথেরাপি? ইলেকট্রোকনভালসিভ থেরাপি বোধহয় আজকাল আর হয় না, না? ইটস ভেরি আউটডেটেড একটা। না। ইসিটি নিয়ে বেশি কথা বলবো না, এইটুকুই বলবো ইট ইজ ভেরি সায়েন্টিফিক অ্যান্ড ইন দ্য রাইট ইন্ডিকেশন ইটস এ লাইফ সেভার। কাজে ইসিটি নিয়ে প্রচুর ডিবেট, আরো অনেক অ্যান্টিসাইকাট্রিক গ্রুপস আছে, কিন্তু এইটুকুই বলবো এখন ইসিটির আরো অনেক অ্যাডভান্সড কাইন্ডস অফ ইসিটি হয়, সেটাতে আমি এক্সপার্ট নই, কিন্তু এটুকু বলবো যে ইটস ডেফিনেটলি নট অ্যান আউটডেটেড ট্রিটমেন্ট। সাইকাট্রিস্ট হিসেবে বলবো যে forget the myths about it. Kaje it's a lifesaver when it is used correctly. নতুন মায়েদের ওষুধ দেওয়ার ব্যাপারে যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে if many of them are breastfeeding, কাজে সেক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুলি ওষুধ দিতে হয় যে যাতে মানে বাচ্চার উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে। যে সমস্ত ওষুধ মানে ব্রেস্ট মিল্কে এক্সক্রিটেড হয়, অবভিয়াসলি আমাদের সেটা নিয়ে সেটা মাথায় রাখতে হবে। বেবি ব্লুজ ফেনোমেননটা কিন্তু ক্লিয়ার্স আপ অন দেয়ার ওন, কাজে সেই ক্ষেত্রে আমাদের যে খুব একটা অ্যাক্টিভ ইন্টারভেনশন করতে হবে তার কোনো মানে নেই, এবং সেটা প্রফেশনাল হেল্প ছাড়াই 98% অফ উইমেন উইল এক্সপিরিয়েন্স বেবি ব্লু, সেটা ক্লিয়ার আপ করে যাবে। তারপরে যখন যদি বিষাদ চলতেই থাকে তখন মোস্ট অফ দ্য টাইম সিভিয়ার হলে the mother will come to attention of mental health services, এবং তার সঙ্গে সিভিয়ার ডিপ্রেশন হলে তখন মহিলাদের সঙ্গে সঙ্গে অ্যাডেড সাইকোসিসও হতে পারে, অনেক রকমের ডিলিউশনস বলে মানে ভুল বিলিভস, হ্যাঁ, বা কোনো হ্যালুসিনেশনস হওয়া, এমন কোনো ভয়েসেস আসা যে কিল ইয়োরসেলফ, সেই রকম যদি সিভিয়ারিটি হয় সেগুলো মোটামুটি মানে দে আর সো এক্সপ্লিসিট, দে আর সো অবভিয়াস যে সেখানে ফ্যামিলি ডেফিনেটলি উইল ব্রিং দ্য পেশেন্ট টু নোটিস অফ সার্ভিসেস। পেশেন্ট যদি নিজেও এমন অবস্থায় না থাকে যে সে নিজে সাহায্য চাইবে, কিন্তু তার ফ্যামিলি ডেফিনেটলি এটা করে। in terms of treatment, যেটা বললাম আমাদের ওষুধের ব্যাপারে it's reserved for the very very significantly ill people, কিন্তু বেবি ব্লুজ যে জিনিসটা ইজ মানে ভেরি ইনোকুয়াস, মোস্টলি আপনা থেকেই কেটে যাবে, সেই সব সম্বন্ধে যদি আমি আরো কয়েকটা কথা বলি, আমরা সাইকাট্রিতে যে কোনো কন্ডিশনের মধ্যে আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টরস দেখি আর সাইকোলজিক্যাল সোশ্যাল ফ্যাক্টরস দেখি। মানে বায়োলজিক্যাল হচ্ছে যেটা ওই জেনেটিক্স, কেমিস্ট্রি, এবং সোশ্যাল ফ্যাক্টরস হচ্ছে যেগুলোর বাইরে হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যেটা হচ্ছে। কাজে এক্ষেত্রে আমাদের এইটুকু, এটা যদি আমরা একটু ভাবি যে একজন মহিলা তার বাচ্চা হওয়া পর্যন্ত সে কিন্তু দ্য সেন্টার অফ অ্যাটেনশন, দ্য প্রেগন্যান্ট মাদার, হ্যাঁ, তাকে লোকজন প্রচুর সেই আদর দেওয়া, ভালোবাসা দেওয়া, হ্যাঁ, খাওয়ানো দাওয়ানো, এভরিথিং ইজ অন দেম। কিন্তু যে মুহূর্তে বাচ্চাটা হয়ে গেল, the whole focus is on the বাচ্চা, and everybody seems to forget that this woman, and especially first time mothers যার কোনো এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ, তার মধ্যে দিয়ে কি যাচ্ছে, হ্যাঁ, সে exhausted after childbirth, তারপরে your body has changed, it's no longer got the same kind of tone you used to have, একটা সময়ের পরে প্রত্যেকেরই হেয়ার লস হয়, চুল উঠতে শুরু করে, বাচ্চা কাঁদছে, রাত্রিবেলা ওই এক্সশনের মধ্যে তোমার ঘুমোবার কোনো স্কোপ নেই, হ্যাঁ, your entire life has changed, এবং তার মধ্যে এই সোসাইটাল এক্সপেকটেশন যে তুমি মা হয়েছো, হ্যাঁ, তুমি আনন্দে বিভোর থাকবে, মানে তোমার দুঃখের কোনো কারণই থাকতে পারে না, তোমার স্ট্রেসের কোনো কারণই থাকতে পারে না, তখন একটা মা হয়তো ভাবতে পারে যে 24 ঘন্টার জন্য কেউ আমার বাচ্চাটাকে দেখো, আমি একটু ঘুমোই, আমি একটু হ্যাঁ, সেইটা ইজ আ ভেরি সেলফিশ ফিলিং, you start feeling guilty over that, যে আমার বাচ্চা হয়েছে, এরপরে মানে হাউ ডেয়ার আই কমপ্লেন, এবং সে যদি সেটা মুখে বলে তাহলে তো সে ভীষণ সেলফিশ মা। কাজে এটা আমাদের না একটুখানি ভাবতে হবে যে যখন আমরা একটা সমাজ হিসেবে বা একটা পরিবার হিসেবে একটা নতুন মাকে সাপোর্ট করছি, যে চাইল্ড বার্থ ইজ স্ট্রেসফুল, যেমন একটা আনন্দের অবকাশ, এটা স্ট্রেসফুল অবকাশ সময়ও বটে, এবং বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মাকে সেই সাপোর্টটা দেওয়া, এবং হ্যাঁ, ওই হরমোনাল ইমব্যালেন্সের জন্য সেই সময় আপস অ্যান্ড ডাউনস এর জন্যই প্রত্যেক মুহূর্তে ইমোশনাল লাগছে, কান্না পাচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, একজন ওখানে কমেন্ট করেছে, আমি ওয়েটের কথাটাও দেখলাম,
শ্রদ্ধা লিখেছে সেই যে ওয়েট গেইন হলো আর কমলো না। আর হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মেয়ে যখন 4 বছরের ছিল তখন I seriously started to think about weight loss, যে আমার ফ্যামিলি টাইপ 2 ডায়াবেটিস আছে, I can't afford to go on like this. কিন্তু হ্যাঁ, সেই চাইল্ড বার্থ এর পরে 4 বছর কেটে গেল আর সময় হলো না তার আগে পর্যন্ত to lose weight। এবং এই সবগুলো তখন মনে হয় যে কিছু বললে যে একটা বাচ্চা হয়েছে, you're a মা। এটা এগুলো আমরা খুব বলি petty জিনিস। যে ক্রিয়েট টাইম টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, এক্স্যাক্টলি। টেক অ্যাডিকুয়েট রেস্ট। হুম। এখানকার মহিলাদের জন্য বিশেষ করে নো অ্যালকোহল, নো ড্রাগস, মানে ডোন্ট রিসর্ট টু অল দোজ থিংস অ্যাজ কুইক ফিক্স। তো তারপরে যেটা লাস্ট স্টেজে চলে আসবে হচ্ছে মেনোপজ। এবং মেনোপজে যেটা আরেকটা ভীষণ প্রবলেম হয় যে ধরো মহিলারা দে আর অ্যাট দ্য পিক অফ দেয়ার ক্যারিয়ার, রাইট? সেই সময়টা মেনোপজ হিট করে। একটা প্রচন্ড প্রবলেম হয় হচ্ছে লস অফ মেমোরি। হ্যাঁ, যেটা আমার তো এখনই হচ্ছে যে আমি তো ভুলে যাই কথা, মানে কথা যেটা রাইট ওয়ার্ডটা বলতে চাই পেটে আসছে মুখে আসছে না, যে একটা কথা আছে না, ভীষণ হয়। আরেকটা হচ্ছে ফগিং। সেটা তো আমি জানি না ওয়েদার ইট ইজ রিলেটেড টু মেনোপজ আর নাকি ওয়েদার ইট ইজ রিলেটেড টু কোভিড। একটা ভীষণ মানে কত কথা যেটা মাথায় মানে আবছা আবছা আসছে অথচ আমাদের মনে থাকছে না বা মনে পড়ছে না। এটা কিন্তু মানে যারা কাজ করছেন তাদের কাছে প্রায় শোনা যায় যে মানে হাউ মেনোপজ হিটস দেম। একটা বিশেষ করে তুমি একটা মিটিং এর মধ্যে আছো, মানে তুমি একটা কথা বলতে চাইছো ভুলে যাচ্ছ, বা ধরো একটা ইম্পর্টেন্ট কথা তুমি ভেবে রেখেছো যে বলতে হবে, তুমি অ্যাকচুয়াল সময় ভুলে গেলে, মানে এটা তো ভীষণ মানে একটা কমন প্রবলেম। তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে টেক লাইফ স্লোলি, মেক নোটস অফ দ্য থিংস। অত মাল্টিটাস্কিং করতে হবে না, মানে এবং যদি একটা স্ট্রেসফুল ডে থাকে আগে থেকে লিখে রাখো, আগে থেকে প্ল্যান করে রাখো যে হাউ ইউ ওয়ান্ট টু গো অ্যাবাউট ইট। এবং যেটা সবসময় বলা হয় যে ইট হেলদি। হেলদি বলতে ক্যালসিয়াম রিচ খাবার খাও, মিল্ক, ইয়োগার্ট, চিজ। তারপরে যেসবের মধ্যে ফাইটোএস্ট্রোজেন আছে, যেমন তোমার ধরো চিকপিস, এরকম ধরনের খাবার। কেল এখানে পাওয়া যায়, কেল লিভস, আমি জানি না ইন্ডিয়াতে এখনো পাওয়া যায় কিনা। তারপরে এক্সারসাইজ করো। এক্সারসাইজটা না, এক্সারসাইজের অনেকগুলো মানে যতগুলো হ্যাপি হরমোনস আছে, সেরোটোনিন, ডোপামিন, সব কিছুকে বাড়ায় হচ্ছে এক্সারসাইজ। এবং এক্সারসাইজ বলতে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, মানে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে হাঁটা, দৌড়ানো, ডান্সিং, all these are the good exercises that you should be practicing. People who smoke should মানে preferably stop smoking, cut down on your alcohol। আর আরেকটা যেটা হচ্ছে যে এখানে তুমি ড্রাগস এর কথা কিছু বলবো না, মানে আমাদের মধ্যে তো অত ড্রাগস এর প্রচলন ঠিক নেই। আর রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস, মেডিটেশন হেল্পস, দ্যাট ইজ অলসো ভেরি সেলফ সুদিং। আর এছাড়া তোমার ধরো এগুলো মেন্টাল কন্ডিশনস বললাম, এছাড়া ফিজিক্যাল তো কিছু প্রবলেমস হয়, যেমন হট ফ্ল্যাশেস, নাইট সোয়েটস, vaginal dryness, loss of libido। তো সেই ক্ষেত্রে হট ফ্ল্যাশেস, নাইট সোয়েটস জন্য রাত্রেবেলা মেনটেন আ কুল টেম্পারেচার ইন দ্য রুম, ওয়্যার লাইট কটন ক্লোথস। আর আর vaginal dryness এর জন্য there are vaginal moisturizers that are available. Use the water based one, not the oil based, because that can damage the condoms, or alcohol based hole it becomes dry. So those are also available over the counter. তো হ্যাঁ, these are the things about menopause। আর HRT নিয়ে বলতে গেলে তো আমি অলরেডি আমাদের একটা কনভারসেশন আগে হয়েছিল। So that is about how to deal with menopause. So these are the different phases of female life. আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে তোমাকে যে প্রশ্নটা করব নন্দিনীদি, যে how can we help, how self love can help the people who are caught in an abusive relationship, or what advice will you give them who are going through say divorce, or the partners are caught cheating? সেই ক্ষেত্রে তোমার যদি কিছু বক্তব্য থাকে। আমাদের যদি সেলফ লাভ থাকে এবং লাভিং yourself as you exactly are, তাহলে অ্যাবিউসিভ রিলেশনশিপের যে ইম্প্যাক্ট, একটা মানে বড় ইম্প্যাক্ট ফ্রম অ্যাবিউসিভ রিলেশনশিপস ইজ টু মেক ইউ ফিল রিয়েলি স্মল, হ্যাঁ, টু মেক ইউ ফিল দ্যাট ইউ ডিজার্ভ দিস, বা
এমন লোকজনের ভাবা একটা যখন ডিফিকাল্টি ইন আ রিলেশনশিপ, একটা ক্র্যাক ইন দ্য রিলেশনশিপ চলছে, যে আমার মধ্যে হয়তো কোনো ডেফিসিট ছিল, আমার মধ্যে কোনো কমতি ছিল, সেই জন্য এটা হয়েছে। সেলফ লাভ থাকলে সেটা কমব্যাট করা যায়। নট অল রিলেশনশিপস আর মেন্ট টু বি, এবং তার অনেক কারণ থাকতে পারে, নট অলওয়েজ যে একজন কোনো মানে দোষের মধ্যে আছে। সামটাইমস রিলেশনশিপস ডোন্ট ওয়ার্ক আউট, সেটা আলাদা কথা, এবং সেক্ষেত্রে সেটা কারোরই ডেফিসিট নয়। there can be two people who just don't match together. Abusive relationships এর ব্যাপার obviously সেটা আলাদা, এবং abuse can be of different types. There can be emotional abuse, there can be physical abuse, সেখানে people can have আরেকটা subtle যে ব্যাপারটা রয়েছে, যেখানে মানে সেটা কোর্টে abuse proof করাটাই ভীষণ শক্ত, is coercive control. That can be very very subtle. এবং কোয়ার্সিভ কন্ট্রোল খালি ইমোশনাল অ্যাবিউজ নয়, অনেকে ভুল করে যে মানে ইমোশনাল অ্যাবিউজটাই কোয়ার্সিভ কন্ট্রোল বলে। কোয়ার্সিভ কন্ট্রোল ইজ ভেরি ভেরি টাইনি। কিন্তু সেক্ষেত্রেও একজনকে মানে নিজের কোনো ডিসিশন না নিতে দেওয়া, নিজের কোনো ইন্ডিপেন্ডেন্স জাহির করতে না দেওয়া, কোয়ার্সিভ রিলেশনশিপস আর ভেরি ডিফিকাল্ট টু গেট আউট অফ। এবং সেক্ষেত্রে সেলফ লাভ ক্যান হেল্প বাই বিল্ডিং কনফিডেন্স, যে না আমি তো এটা আমি আমি এইরকম কারোর কাছ থেকে আমি ব্যবহার আমি ডিজার্ভ করি না, বা এটা আমার দোষ নয়, হ্যাঁ, আই ডোন্ট ডিজার্ভ দিস, আই শুড কাম আউট অফ। এবং সেই কনফিডেন্সটা থাকলে তখন লোকজন সেই রিলেশনশিপের বাইরে এসে নিজেকে আবার এস্টাবলিশ করতে অনেক বেশি মানে that can be easier for them. এবং কামিং আউট অফ অ্যান অ্যাবিউসিভ রিলেশনশিপ, অনেকেই হয়তো একটা নেক্সট রিলেশনশিপে যেতে হয়তো ভয় পাবে, যে আবার যদি হয়, বা there's something wrong with me, I will attract the wrong person, বা আমাকে যে accept করবে is doing a favor to me, আমি যেহেতু আমার একটা ডেফিসিট আছে, সেই জন্য I should be grateful for anybody who accepts me. সেলফ লাভ থাকলে you have more respect for yourself. হ্যাঁ, তুমি যেটা তুমি নিজেকে দেখতে পাচ্ছ just as yourself, not as an object, not as somebody who deserves pity, not as somebody who deserves any less than anybody else in society. তো তোমার এই কথাটা থেকে রিলেট করে বলছি, যে হোয়াট ইজ সেলফ অ্যাওয়ারনেস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এইগুলো কি মানে দিজ আর হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, মানে আর দিজ রিলেটেড টু সেলফ লাভ, অ্যান্ড does it also mean being more assertive, being more independent? How do you relate all these things to self love? আচ্ছা, আমি এখানে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু ওটা নন্দিনীদি এখন যা বলছিলেন সেই প্রসঙ্গে, সো আমি মেবি নন্দিনীদি দুটোই একসাথে হয়তো অ্যাড্রেস করতে চাইবেন। আম, এই যে নন্দিনীদি তুমি এক্ষুনি বললে যে যে এক্সাম্পল গুলো দিলে, সামওয়্যার আমার একটা আইডিয়া রয়েছে। আমার মনে হয় যে যখন কারো মধ্যে সেলফ লাভ রয়েছে, সেইখানে অ্যাবিউজটা হয়তো সেই লেভেলেই যেতে পারে না। সো আই জাস্ট ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড ফ্রম ইউ, ইজ দ্যাট আ রং আন্ডারস্ট্যান্ডিং, অর দ্যাট ইজ কাইন্ড অফ ট্রু, যে সেলফ লাভ যদি সেই লেভেলে থাকে তাহলে সেক্ষেত্রে সে নিজের ওপর অ্যাবিউজটা হতেই দেয় না, অ্যাবিউজের লেভেলে সেই মানে সেই ইম্প্যাক্টফুল একটা ইয়েতে যেতে দেয় না। দেখো শম্পা, এটার ব্যাপারে কোনো যদি আমি ওপিনিয়ন দিই, দ্যাট উইল বি আ ভেরি পার্সোনাল ওপিনিয়ন। তার কারণ এই সাবজেক্টটা নিয়ে কোনো টেকনিক্যাল রিসার্চ হয়েছে, কোনো স্ট্যাটিস্টিক্স আছে বলে আমার মনে হয় না। এবং এটা হয়তো I'll be uncomfortable supporting that statement, তার কারণ তাহলে it puts some blame on the victim, যে ও যদি নিজে পারতো তাহলে এটা হতে দিত না, বা something about she let it happen to herself, একটা নোশন থাকে। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজে এখনো কত মেয়ে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়,
কত মেয়ের মানে যদি একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে যদি বেরিয়ে আসে তাদের প্র্যাকটিক্যালি মাথার উপর ছাদ থাকবে না। মানে আমরা যদি ম্যাসলোজ হায়ারার্কির কথা ভাবি, তাদের এখনো বেসিক নিডস নিজেদের মেটাবার ক্যাপাসিটিটা এত কম লেভেলে রয়েছে স্যাডলি, এবং দ্যাটস নট their fault, you know, that's the fault of the society, their fault of the circumstances. হ্যাঁ, একটা ক্ষেত্রে ভাবা যেতে পারে যে একজন যদি আগে থেকে কনফিডেন্ট থাকে, সে বলতে পারে যে ইউ নো আই এম নট গোইং টু বেয়ার ইট, সে আগে বেরিয়ে আসতে পারে। কিন্তু আগে বেরিয়ে আসার জন্য তার প্র্যাকটিক্যালি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, সাম ডিগ্রি অফ সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স তার থাকতে হবে। কিছু ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য, কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি বলবো। And coming back to self-awareness and self-actualization আর self-awareness এর concept গুলো কিন্তু are higher up in Maslow's hierarchy. দুটো মডেল রয়েছে, if people want to read about it. একটা হচ্ছে ম্যাসলোজ হায়ারার্কি, যেটা বললাম, ওটা অনেকদিন ধরে জানা সাইকোলজিক্যাল মডেল, যে লোকজন আগে they start with basic needs, তারপরে as basic needs are met, biological physical needs are met, তখন সে আস্তে আস্তে সে নিজের মধ্যে ঢোকে, the depth, the you know the trying to get self respect, trying to, আর self actualizationটা হচ্ছে যখন I am the best version of myself, যখন I achieve what I am supposed to be. So তার আগের লেভেলটা অবধি হচ্ছে গেটিং ওয়াইডার রেসপেক্ট। কারোর যখন বেসিক নিডস মিটে যায়, মানে তার ফুড, ওয়াটার, শেল্টার, সেফটি, এইগুলো যখন হয়ে যায়, তখন সে চায় লাভ অ্যান্ড বিলঙ্গিং। সেটা মানে ক্লোজার লাভ অ্যান্ড বিলঙ্গিং, লোকজনের বন্ধু বান্ধব চাই, ফ্যামিলি চাই, দে ওয়ান্ট টু বি পার্ট অফ আ সার্কেল ওয়্যার দে ফিল লাভড। তার ওপরের লেভেলটা হচ্ছে আই ওয়ান্ট রেসপেক্ট ফ্রম ওয়াইডার সোসাইটি। সেটা লোকজনের চাহিদা বিভিন্ন রকমের থাকতে পারে। একজন আরো অনেক বেশি অ্যাম্বিশিয়াস হতে পারে যে আমি দেশের প্রাইম মিনিস্টার হব বা চিফ মিনিস্টার হবে, সেই ধরনের আমি ওয়াইডার রেসপেক্ট, ওয়াইডার অ্যাম্বিশনস থাকতে পারে। অনেকের হ্যাঁ ঠিক আছে, আমি চাকরি ক্ষেত্রে আই উইল বি ফেমাস, আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত আমি রেসপেক্ট বা ফেম চাইছি, বাট ইউ নো নট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল। সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে যে ওই রেসপেক্টটা, অন্যের কাছ থেকে আমি রেসপেক্টটা পেলাম, ঠিক কথা, কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে যে আমি এবারে আই এম টপ লেভেল স্যাটিসফাইড উইদিন মাই সেলফ। আমি যা অ্যাচিভ করার, আই হ্যাভ আ সেন্স অফ মিশন, আই হ্যাভ আ সেন্স অফ পারপাস। এই যখন ফিলিংটা আসে যে আমি সকালে উঠে আই ফিল দ্যাট, এমন নয় যে আমি জাস্ট গোয়িং থ্রু এ রুটিন, যে আমি সকালে উঠলাম, দাঁত মাজলাম, চেঞ্জ করলাম, চাকরিতে গেলাম, বাচ্চাদের টিফিন করলাম, বাড়ি এসে রান্না করলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, নেক্সট দিন আবার সেই রুটিনটা করছি। নো, বিয়ন্ড দ্যাট আমার একটা পারপাস, একটা আই হ্যাভ আ প্লেস ইন মাই লাইফ। আরেকটা মডেল যেটা ম্যাসলোজ হায়ারার্কি থেকে হয়তো আরেকটু ডেভেলপ, সেখানে ম্যাসলোজ হায়ারার্কি যেমন খুব ক্লিয়ারলি বলে একদম নিচে থেকে উঠে আস্তে আস্তে একটা পিরামিডের মতন উঠেছে, আরেকটা মডেল আছে সেলিগম্যান বলে আরেকজন সাইকোলজিস্টের, সেটাকে বলে পারমা মডেল। এবং পারমা মডেলের 5টা ভাগ আছে, পারমার যেগুলো মানে অ্যাক্রোনিমটা যেখান থেকে এসেছে, সেখানে নিচে থেকে ওপরের কোনো ব্যাপার নেই, জাস্ট এই 5টা কম্পোনেন্ট আছে। আর এই 5টা কম্পোনেন্ট হচ্ছে পজিটিভ রিলেশনশিপস, তারপরে there's engagement, you know, with society around yourself, positive relationships, meaning আর accomplishment, কাজে কিছু মানে ওভারল্যাপিং কনসেপ্টস আছে ওইখানে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ অ্যাওয়ারনেস, এই দুটো মডেলের মধ্যে পড়ে, এবং দে আর ভেরি ওয়েল রিসার্চড কনসেপ্টস। কাজে সেলফ লাভ কিন্তু অতটা আমি এখনো কোনো টেকনিক্যাল রিসার্চ কিন্তু আমি দেখিনি, কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ অ্যাওয়ারনেস অ্যাজ পার ম্যাসলোজ হায়ারার্কি আর সেলিগম্যানস পারমা মডেলে কিন্তু দে আর ভেরি কানেক্টেড টু হ্যাপিনেস, মানে যেটাকে আমরা নিজের মানে ভেতর থেকে যেটা হ্যাপিনেস বলি, যে আমার মনে হয় যে আমার জীবনটা পরিপূর্ণ, এটার জন্যই আমি জন্মেছিলাম, এই ফিলিংটা যখন আসে যে আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি, যে মাই লাইফ হ্যাজ আ মিনিং, তখন আমরা বলতে পারি যে উই হ্যাভ অ্যাচিভড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। থ্যাংক ইউ।
খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। অনেক কিছু জানলাম। এবং থিওরিজ গুলো হয়তো অনেকে পড়তে চাইবে। মানে it has given us some food for thought as well. I think we will now wrap up. জাস্ট যাওয়ার আগে আমরা যখন সব পড়াশোনা করছিলাম আমরা হ্যাপি হরমোনস ওয়ার্ডটা বারবার we have come across it like 4 টে হরমোন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডরফিন এবং সেইটা দিয়ে আজকে শেষ করছি যে কি করলে আমরা সেই হ্যাপি হরমোনস গুলো বাড়াতে পারি এবং আরেকটু ভালো থাকতে পারি নিজেকে এবং সেগুলো সবই করব জাস্ট নিজেকে ভালোবেসে। তুমি কি একটু হ্যাপি হরমোনসটা টাচ করে যাবে বিফোর উই ফিনিশ? হ্যাপি হরমোনস সম্বন্ধে যেটা আমার সাইকিয়াট্রির অ্যাঙ্গেল থেকে যেটা দেখেছি যে এখন যেগুলো অ্যান্টিডিপ্রেসেন্টস তৈরি হচ্ছে সেইগুলো আর মানে টার্গেটিং দিস ভেরিয়াস হরমোন সিস্টেমস এবং প্রত্যেকের যেগুলো হয়তো বাইরে একই রকম সিমটমস মনে হচ্ছে, ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা লস অফ এনার্জি, সেগুলো একই ধরনের সিমটমস মনে হতে পারে, কিন্তু প্রত্যেকের যে কেমিক্যাল ইমব্যালেন্স যেটার জন্য এই সিমটম গুলো হচ্ছে সেটা আলাদা আলাদা হতে পারে। সেই জন্য একটা অ্যান্টিডিপ্রেসেন্ট একজনের কাজ করছে কিন্তু আরেকজনের করছে না, কারণ একজনের হয়তো সেরোটোনিন কম, আরেকজনের হয়তো ডোপামিন সিস্টেমটায় ডেফিসিটটা রয়েছে, আরেকজনের আরেকটা হরমোন সিস্টেমে রয়েছে। কাজে আরেকটা ইনফ্যাক্ট আমার প্রেজেন্টেশন নেক্সট উইকের জন্য অ্যাংজাইটির জন্য পড়াশোনা করছিলাম যে এখনো পর্যন্ত আমাদের অ্যান্টিডিপ্রেসেন্টস হ্যাভ বিন মোর টার্গেটিং সেরোটোনিন ইজ বিগ, সেরোটোনিনের ওপরে কাজটা বেশি হয়েছে, ডোপামিন, নরঅ্যাড্রিনালিন খানিকটা হয়েছে, কিন্তু এখন নতুন নতুন ওই রিসেপ্টরস, নতুন নতুন এরিয়াস অফ দ্য ব্রেন টার্গেট করে আসছে এবং একটা নতুন এরিয়া অফ রিসার্চ যে অ্যান্টিডিপ্রেসেন্ট ইভেন দেওয়ার আগে যাতে আমরা জেনেটিক টেস্ট করে আমরা বলতে পারি যে কোনটাতে রেসপন্ড করবে, হ্যাঁ, সেটা টার্গেটেড ট্রিটমেন্টস আসছে। আর এমনি জেনারেলি অনেক সেলফ হেল্প টিপস রয়েছে যে if there's one easy thing you can do to increase these hormones, it's exercise. Endorphins. Endorphins are the happy hormones. মানে at a rush of immediate happiness, যেটা well-being যেটা আসে after doing cardiovascular exercises, যাতে এটা বলতে আমার মনে পড়ে গেল তুমি তো অনেক তুমি তো ম্যারাথন পর্যন্ত দৌড়েছো, হাইকিং করো এবং there is something called ম্যারাথন ডিস্টেন্স হেঁটেছি, দৌড়ইনি। রানার্স হাই। সো লোকেরা অ্যালকোহল নিয়ে হাই হচ্ছে, তুমি দৌড়ে রানার্স হাই হচ্ছে হয়তো। আর মাঝে মাঝে কিন্তু there are similarities, মানে অনেককেই শুনেছি যে you get addicted to exercise এবং এক্সারসাইজ করতে করতে একদিন না করলে যে একটুখানি মন টানচান করছে, শরীর টানচান করছে, একটুখানি এক্সারসাইজটা না করলে not feeling, মানে it's almost akin to withdrawal symptoms a little bit. থ্যাংক ইউ। আর আমরা হয়তো পরে শেয়ার করব যে এই যে হরমোনস গুলো আছে কি করলে কোন হরমোনস বাড়ে। যেমন আমি একটা নোট করেছিলাম যে ডোপামিন ইজ আ রিওয়ার্ডিং কেমিক্যাল, সো when we complete a task it gives us happiness. হ্যাঁ, that is because of dopamine. তারপরে ডুইং সেলফ কেয়ার অ্যাক্টিভিটিস, তারপরে কিছু কিছু খাবারে আমাদের আনন্দ হয়। তাই বলে বলবো না যে এক্সেসিভ খেয়ে ওয়েট গেইন করলে কিন্তু আবার ইট ক্যান বি দ্য আদার ওয়ে রাউন্ড। তারপরে celebrating little wins, these all increase our dopamine level. তারপরে oxytocin is the love hormone. আমি কালকে আমার হাজবেন্ডকে বলছিলাম যে এই যে যখন আমি মোমোকে আদর করি, মোমো হচ্ছে যে পাশে শুয়ে আছে, সব আমি যখনই কোনো অনলাইন কিছু করি ওরা দুজনেই পাশে শুয়ে সব শোনে, যাই হোক কিছু বোঝে না কিন্তু সব শোনে। তো সেই প্লেইং উইথ আ ডগ, ইভেন প্লেইং উইথ ইউর পেটস, দ্যাট রিলিজেস, বিকজ সেটা আমাদের ওই মাতৃত্বের যে হরমোন অক্সিটোসিন সেটা রিলিজ করে এবং দ্যাট ইজ কল্ড দ্য লাভ হরমোন। অলসো লাইক হোল্ডিং হ্যান্ডস অফ ইউর লাভড ওয়ান ক্যান অলসো রিলিজ অক্সিটোসিন। সো তারপরে হচ্ছে সেরোটোনিন যেটা তুমি বললে, এবং আমার মনে হয় দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সান এক্সপোজার, মেডিটেটিং, রানিং, বিং ইন নেচার, যেটা আমাদের অনেক বন্ধুরা বলেছে যে বেড়াতে যেতে কেন ভালো লাগে। আর লাস্টে হচ্ছে এন্ডরফিন, দ্য পেইন কিলার, লাফিং, এক্সারসাইজিং, ডার্ক চকলেট, এসেনশিয়াল অয়েলস, দিজ আর দ্য things that can increase our endorphin level. So এগুলো নিয়ে যদি তোমরা বন্ধুরা পড়াশোনা করতে চাও, গুগলে প্রচুর ছবি আছে, প্রচুর গুগল ইমেজে গেলে প্রচুর ছবি দেখতে পারবে এবং you can practice some of those.
So I think that will be a good thing for self love. আর তুমি যেটা বলছিলে জেনেটিক, আমি একটা সিস্টেম্যাটিক রিভিউ আর্টিকেল পড়ছিলাম, এবং সেখানে না হোক করেও প্রায় 20খানা জিন্সের কথা বলা হয়েছে, এবং সেই জিন্সের সাথে কি কি জিন্স রিলেটেড টু মুড অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, মানে সেগুলোকেও মেনশন করা হয়েছে। এবং তারপরে এমনকি আমাদের বডি ফিজিক, বডি শেপ, তার সাথে কি করে হ্যাপিনেস, অ্যাট্রাকটিভনেস এইসব ডিপেন্ড করে সেগুলো বলা হয়েছে। এবং যেটা আমি লাস্ট আজকে কনক্লুডিং লাইন ভেবে রেখেছিলাম সেটা হচ্ছে যে positive mood is a strong predictor of physical health. Positive mood and happiness is correlated with reduction of illness, for example, hypertension, cardiovascular disorders, and even fatness. আর it also helps to fight cancer. তাহলে দেখলেন তো বন্ধুরা, নিজেকে ভালোবাসার কতগুলো ভালো গুণ আছে। তাই জন্য আজকে থেকে আর কিছু নয়, শুধুমাত্র নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালো রাখুন, অটোমেটিক্যালি চারপাশে সকলেই ভালো থাকবে। খুব ভালো Thank বলেছো you. মধুশ্রী। সত্যি নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি আজকের এই ডিসকাশন শোনার পরে কেউই আর এটা নিশ্চয়ই ভাববেন না যে নিজেকে ভালো রাখা মানে সেলফিশনেস বা সেলফ সেন্টার্ড হওয়া, আত্মকেন্দ্রিকতাও নয়, স্বার্থপরতাও নয়। নিজেকে ভালো রাখলে তবেই আমরা আর কাউকে ভালো রাখতে পারবো। তো সেই জন্যই আমরা বাংলার বধূদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ চ্যালেঞ্জ, মিশন সেলফ লাভ। একটি 1 মাস ব্যাপী বা বলতে পারেন 4 সপ্তাহ ব্যাপী চ্যালেঞ্জ, যাতে সবাই পার্টিসিপেট করে ডেইলি চ্যালেঞ্জ এবং উইকলি চ্যালেঞ্জ দুটোই থাকবে সেখানে। ডেইলি চ্যালেঞ্জ আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা ডেইলি চ্যালেঞ্জ গুলো অ্যানাউন্স করব, যাতে 24 আওয়ার্স পুরো সময় থাকে। এবং যেহেতু আমাদের বন্ধুরা বিভিন্ন আলাদা আলাদা টাইম জোনে রয়েছেন, সেই জন্য যাতে সবাই সমান সময় পান সেটাও আমরা দেখব। আর উইকলি চ্যালেঞ্জ গুলো কিন্তু সমস্ত নন্দিনীদের দেওয়া এবং ভীষণ ইম্পর্ট্যান্ট উইকলি চ্যালেঞ্জ গুলো। উইকলি চ্যালেঞ্জ প্রত্যেকটা উইকেন্ডে আমরা নেক্সট উইকের উইকলি চ্যালেঞ্জ গুলো অ্যানাউন্স করব। আর যদিও পার্টিসিপেশনটা এখানে কমপ্লিটলি ভলান্টারি, যারা পার্টিসিপেট করতে অলরেডি জয়েন করেছেন আমাদের গ্রুপে, তারা প্রত্যেকেই কেউই বাধ্য নন প্রত্যেকটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে, কিন্তু দ্য মোর দ্য মেরিয়ার, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমরা আমাদের ভালোর জন্য করছি। এখানে কমিটমেন্ট অন্য কারোর কাছে নয়, এখানে কমিটমেন্ট আমাদের প্রত্যেকের নিজের কাছে। তাই নিজের কাছে অনেস্ট থাকতে হবে, নিজের কাছে কমিটেড থাকতে হবে। তবে হ্যাঁ, কিছু ইনসেন্টিভ সবসময় হেল্প করে। তাই আমরা প্রত্যেক উইকের যারা সব থেকে বেশি বা আইডিয়ালি সমস্ত চ্যালেঞ্জ যারা কমপ্লিট করবে, তাদের জন্য কিছু স্পেশাল অ্যাকনলেজমেন্টও ভেবেছি। সো উই আর রিয়েলি এক্সাইটেড। আমরা এই চ্যালেঞ্জ কালকে থেকে দেওয়া শুরু করব। সো বেসিক্যালি 12 তারিখ থেকে, 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের এই মিশন সেলফ লাভের চ্যালেঞ্জ জার্নি শুরু হচ্ছে। সবাইকে নিয়ে আমরা এই চ্যালেঞ্জে কিভাবে এগিয়ে চলছি, আর আমরা এই চ্যালেঞ্জের থেকে সবাই কি পেলাম সেটা জানার জন্য আমাদের এর পরের লাইফটায় সবাই চোখ রাখবেন। আজকে আমাদের 3 জনের তরফ থেকে যারা দর্শক বন্ধু আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন। সেলফ লাভ সবার জন্য। নমস্কার। নমস্কার।